আজকাল আর নাস্তার টেবিলে সবাইকে একসাথে দেখা যায় না। টেবিলে খাবার রাখাই থাকে, যখন যার ইচ্ছা হয় খেয়ে নেয়। নিধি তখন গহনের জন্য প্লেটে নাস্তা পাচ্ছে। গহনার এখন টেবিলে বসে খায় না, নিধি ঘরে নিয়ে যায়। সিনথিয়া খাচ্ছে তখন। নিধি বেশ কয়েকবার আর চোখে সিনথিয়ার দিকে তাকালো। শুকনো রুটি খাচ্ছে মেয়েটা, সামনে তরকারি রাখা, ডিম রাখা, সেগুলো নিচ্ছে না। কে জানে কি হয়েছে, চোখ মুখের অবস্থা ভালো না, মনে হচ্ছে ঘুম হয়নি, কিংবা হয়তো অনেক কেঁদেছে। চুলগুলো এলোমেলো করে রেখেছে। আর সব থেকে অবাক করার বিষয় হলো, পরনের জামাটা উল্টো করে পড়েছে। সিনথিয়া তো এত অগোছালো হয়ে থাকার মেয়ে না, সবসময় পরিপাটি হয়ে থাকে, নিজেকে গুছিয়ে রাখে। কে জানে কি হলো। এর মধ্যে সালমা বেগম এলেন সেখানে। নিধি ততক্ষণে প্লেটে গ্রহণের জন্য রুটি আর মাংস বেড়ে নিয়েছে, অন্য বাটিতে পায়েস বাজছে। সালমা বেগম এসে মেয়েকে এমন শুকনো রুটি চিবোতে দেখে অসন্তুষ্ট হলেন। মেয়ের মাথা হাত বুলিয়ে দিয়ে আদুরি গলায় বলেন, শুকনো রুটি খাচ্ছে কেন মা? সবজি আছে তো, নাও। চিন্তা ছোট্ট করে উত্তরে বলল, আমি খাই না এসব, জানো না তুমি? সালমা বেগম তড়িৎ গতিতে তাকালেন নিধির দিকে, চোখ গরম করে তাকিয়ে বলে, দেখছো মেয়েটা শুকনো রুটি খাচ্ছে, তাও একটু পায়েস কিংবা মাংস দিতে পারোনি? এগুলো কি বাপের বাড়ি থেকে কিনে এনেছে যে আমার মেয়েকে দিচ্ছ না? সালমা বেগমের কথাটা কানে যেতে সিনথিয়ারি বিরক্তিকর গলায় বলে উঠল, আহ মা, চুপ করো। যা জানো না তা নিয়ে কথা বলতে আসো কেন? তুই চুপ কর। তুই ভয় পাচ্ছিস কেন? এটা তোর বাড়ি, তোর ভাইয়ের টাকায় খাস তুই। আর এই যে নিধি, তোমায় বলছি, সংসার যখন করতে এসেছো, একটু তো মিলেমিশে থাকার চেষ্টা করো। এত হিংসে কেন তোমার মনে? নিধির সত্যি তর্কাতর্কিতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। ফলস্বরূপ বেশ শান্ত গলাতে সালমা বেগমকে উদ্দেশ্য করে বলল, আমি বলেছিলাম ওকে নিতে, কিন্তু ও নেয়নি। কারণ এগুলো কম ঝাল মশলা দিয়ে রান্না করা। তেমন ভাবে রান্না করো কেন যেভাবে আমার ছেলেমেয়েরা খেতে পারে না? ইচ্ছে করে গহনে স্বভাব বদলাচ্ছ, তাই না? এতদিন তো আমি যেভাবে রান্না করতাম সেভাবে খেত। সবসময় সবকিছু এত নিজের মন মর্জি মতো চাও কেন? মাঝে মাঝে অন্যদের ইচ্ছেকেও প্রাধান্য দিতে আর কবে শিখবে? শুধু সংসার করতে এসেছো, কিন্তু কিছু জানো না। বাবা মা কিচ্ছু শেখায়নি। নিজের মন মেজাজটা একেবারে তেতো হয়ে গেল। ভাবলো আর বোধহয় সত্যি শান্ত থাকা যাবে না। এই মহিলাকে গরম ভাষায় উত্তর না দিলে ইনি আসলে ঠিক বুঝেন না কথা। তবে অবাক করার বিষয় হলো, নিধিকে কিছু বলতেই হলো না। ও কিছু বলার আগে সিনথিয়া নিজের জায়গা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠে সালমা বেগমকে উদ্দেশ্য করে বল, চুপ করবে তুমি? আমি তোমাকে একবারও বলছি যে আমার অসুবিধা হচ্ছে, আমি মাংস খেতে চাই। আলগা দরদ দেখাতে কেন আসো? যেখানে দরদ দেখানোর দরকার হয় সেখানে তো দেখাতে পারো না। এক মাংস খাইয়ে কি প্রমাণ করতে চাইছো তুমি মা হিসেবে খুব ভালো? তোমার ছেলে মেয়ের খুব খেয়াল রাখো। সংসার তো তুমি করতে জানো না, ছেলে মেয়ের খেয়াল রাখতে তো তুমি জানোই না। অন্যকে দোষ দিচ্ছ কেন? নিধি আর সালমা বেগম দুজনে একযোগে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন সিনথিয়ার দিকে। নিধি কি বলবে বুঝে উঠতে পারছে না, বুঝতে পারছে না যে সিনথিয়া হঠাৎ করে কি হয়ে গেল। সালমা বেগম কিছুক্ষণ হাঁ করে মেয়ের দিকে তাকিয়ে থাকার পর বিস্মিত গলায় বললেন, এভাবে কেন কথা বলছো তুমি আমার সাথে? আমি তো তোমার কথা ভেবেই। সালমা বেগমকে নিজের কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে চিনতে আবার চেঁচিয়ে উঠে বলল, ভাবতে হবে না আমার কথা? কি করতে পেরেছো আমাদের কথা ভেবে? আদৌ কি তুমি কখনো আমাদের কথা ভেবেছো এতদিন, যে আজ ভাবতে এসেছো? অন্য মেয়ের পেছনে লাগা বন্ধ করে এবার মা, একবার নিজের ছেলে মেয়ের জীবনের দিকে তো তাকিয়ে দেখো, তাদের জীবনের কি অবস্থা। অন্যের জীবন নষ্ট করা পরিকল্পনা করতে করতে তোমার নিজের ছেলে মেয়েদের জীবন নষ্ট হয়ে গেছে। এদিকে তুমি বড় ভাইয়ের সংসার নষ্ট করতে চেয়েছিলে, তো এদিকে গিয়ে দেখো নিজের বড় মেয়ের সংসার ভেঙে বসে আছে। একটু তো ভালো শিক্ষা দিতে পারতে আমাদের, একটু ভালো কিছু শেখাতে পারতে, অন্তত জীবনে কাজে লাগতো আমাদের। কি করলে এতগুলো বছর সংসার করো বলো তো? না নিজে কিছু করতে পেরেছো, না আমাদের কিছু শেখাতে পেরেছো। সালমা বেগম পুনরায় বিস্মিত গলায় বললেন, কি হয়েছে তোমার? কি বলতে চাইছো তুমি? আমি তোমাদের কথা ভাবি না, তোমাদের ভালোবাসি না? হঠাৎ করে চিনতে এবারে একটু কেঁদে উঠলো। আরেক দফা ভরকালো নিধি। কণ্ঠটা এবারে চিনতে পূর্বের তুলনায় অনেকটা নরম হলো, বরং অসহ্য ফুটে উঠলো। এক হাতে চোখে জল মুছে সালমা বেগমকে বল, ভাবো না, তুমি আমাদের কারোই কথাই ভাবো না মা। তুমি স্বার্থপর, তুমি ভীষণ স্বার্থপর। তোমার কুকর্মের জন্য তোমার ছেলে মেয়েদের জীবন শেষ হয়ে যাচ্ছে। তুমি যে অন্যায় বড় ভাইয়ের সাথে করেছো, করতে চাইছো, সেগুলো সব ঘুরে ফিরে তোমার ছেলে মেয়েদের সঙ্গে ঘটছে। তুমি কখনো ভালো মা হতে পারোনি, তুমি কখনো আমাদের ভালো শিক্ষা দিতে পারোনি, ঠিক ভুল শেখাওনি আমাদের। জীবনটা যে ঠিক কতটা কঠিন সেসব কিছু জানাওনি আমাদের। তুমি এতটাই খারাপ মা যে কখনো তোমার কাছে গিয়ে মন খুলে দুটো কথা বলতে পারি না। ছেলে মেয়ে অস্বার্থ বোঝো না তুমি, মোট কথা তুমি স্বার্থপর। তোমার সাথে কোন কালে কি কি অন্যায় ঘটেছে, এখনো তুমি সেগুলো প্রতিশোধ নেওয়ার পেছনে পড়ে আছো। কথাগুলো বলে সিনথিয়া দৌড় নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। সালমা বেগম এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে কি হয়ে গেল? এসব কি আজেবাজে কথা বলে গেল সিনথিয়া ওনাকে, তা আবার নিধির সামনে? চিন্তা তো এমন ছিল না।
ও তো পারিবারিক বিষয় নিয়ে এতটা আগ্রহী কখনো ছিল না, তাহলে আজ হঠাৎ করে এতগুলো কথা শুনিয়ে রেখে কেন গেল? সালমা বেগম এসব ভাবনার মাঝেই ওনার কানে নিধি কণ্ঠস্বর বেশি হলো। দেখলেন তো মা, কাদের জন্য এত কষ্ট করেছেন? আসলে দোষটা ওদের না, দোষটা আসলে আপনার শিক্ষার। চিন্তা তো বড় হচ্ছে, সেজন্য বোধহয় ভালো মন্দটা বুঝতে শিখছে। একবার নিজে ভেবে দেখুন, ছেলে মেয়েকে ঠিক কি শিক্ষা দিয়েছেন যে ওরা আপনার দিকে আঙুল তুলছে? সালমা বেগম নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আলতো এসে নিধিকে উদ্দেশ্য করে বললেন, শুধু কি সদ্ব্যবহার করছো তাই তো? ওহো, সুযোগ তো সবসময় আমার কাছে থাকে আপনাকে অপমান করার, কিন্তু আমি সেটা করি না। আপনি বরং এত কিছু না ভেবে নিজের দিকে নজর দিন। গহনের জীবনটা কিভাবে বিষিয়ে তুলবেন সে চিন্তা করতে করতে নিজের ছেলে মেয়েদের জীবনের দিকে কখনো নজর দেননি। একজনের জীবন নষ্ট করতে গিয়ে বাকি তিনজনের জীবন নিজের হাতে ধ্বংস করে ফেলছেন। এবারে সূর্যে যান, কথাটা বলে নিধিও খাবারের থালাটা নিয়ে চলে গেল নিজের ঘরের দিকে। সালমা বেগম ধপ করে বসে পড়লেন চেয়ারে। কি হচ্ছে ওনার সাথে একের পর এক? কেন হচ্ছে এমন? কেন সব পরিস্থিতি ওনার বিপক্ষে চলে যাচ্ছে? কেন সবাই ওনার দিকে আঙ্গুল তুলছে? ওনাকে কেন দোষারোপ করছে? হাসপাতাল থেকে ঋতুকে আরো 2 দিন আগে বাড়িতে আনা হয়েছে। এই 2 দিন সাবিতে দেখা পাওয়া যায়নি, রাতও বাড়ি ফেরেনি। একমাত্র সাবিতে জানে রাতে কোথায় থেকেছে। নিধির সাথে আর কথা হয়নি ঋতুর। নিধিও আর আকবরে জিজ্ঞাসা করেনি যে সেদিন ঋতু কেন গহনকে ডেকেছিল। সালমা বেগম আপাতত সাবিতের ব্যাপারটা নিয়ে বেশি একটা মাথা ঘামাচ্ছেন না। তিনি বর্তমানে বেশি চিন্তিত সম্পার সংসারটা নিয়ে। সংসার যে আর জোড়া লাগানো যাবে না সেটা তো তিনি বুঝে গেছেন। মেয়েকে অবশ্য তিনি জোরাজোরি করেছিলেন যেন পিয়ালের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়। সালমা বেগম নিজেও জানেন পিয়াল ওর পরিবারের লোকজন ভালো। যদি শম্পা হাত পা ধরে ক্ষমা চেয়ে নেয় তাহলে ওনারা ক্ষমা করলেও করতে পারে। তবে হাজার চেষ্টা করেও মেয়েকে রাজি করাতে পারেনি। মেয়ে তো নিজের দোষ স্বীকার করতেই নারাজ। সালমা বেগম রেগে বোঝানোর চেষ্টা করেছে, ভালোবেসে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তবুও মেয়েকে রাজি করাতে পারেননি। এক পর্যায়ে গিয়ে তিনি হাল ছেড়ে দিয়েছেন। তাই আপাতত তার সম্পূর্ণ মনোযোগ সিনথিয়ার উপর। আপাতত সিনথিয়ার বিয়ে দিয়ে দিতে পারলে তিনি যেন নিশ্চিন্ত হন। কাবিনের দিন ঠিকই হয়েছে, অথচ মেয়ের জন্য এখনো কোনো কিছু কেনাকাটা করা হয়নি। টাকা পয়সা কোনো কিছু তার হাতে নেই। যখন যা প্রয়োজন গহনের থেকে চেয়ে নেন। ফলস্বরূপ মেয়ের বিয়ের আয়োজনের জন্য গহনের কাছ থেকে চাইতে হবে। এতে অবশ্য তার খুব একটা আপত্তিও নেই। জানে যা চাইবে গহন তার থেকে বেশিই দেবে। অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে এসে গহন সবেমাত্র খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে যাবে। এর মাঝে সালমা বেগম এলেন ঘরে। বরাবরের মতন কোনো প্রকার অনুমতি না নিয়ে তিনি ভেতরে প্রবেশ করলেন। দিদি সবেমাত্র একটু কাজ শেষ করে বিছানায় যাচ্ছিল গহনের সাথে গল্প করার জন্য। এর মাঝে সালমা বেগম প্রবেশ করলেন। মন মেজাজটা বিগড়ে দিল। এ কি তো অসময়ে এসেছে, তার উপর আবার অভদ্রের মতন বিনা অনুমতিতে প্রবেশ করেছে। একটু শিক্ষা নেই। আজকাল সালমা বেগমকে দেখলে গহনের মাঝে বিশেষ কোনো অনুভূতি কাজ করে না। ব্যস্ত হয়ে পড়ে না, খুব স্বাভাবিক থাকে। ঠিকভাবে তাকায়ও না। এই যেমন এখন সালমা বেগম এসেছে, গহন তো জানে ওর সাথে নিশ্চয়ই কথা বলতে এসেছে, কিন্তু তবুও আকবরে কিছু জিজ্ঞেস করলো না। একবার শুধু মাথা তুলে তাকে আবার দৃষ্টি নামিয়ে নিল। সালমা বেগম সবটাই বুঝলেন, তবে এখন মনে নিলেন না এসব। এগিয়ে গিয়ে গহনকে উদ্দেশ্য করে বললেন, চিন্তার কাবিনের দিন ঠিক হয়েছে, সামনের মাসের 20 তারিখ। গহন ছোট্ট করে উত্তর বলল, ও, ওর জন্য তো কেনাকাটা করতে হবে, জামাইকে কিছু দিতে হবে। আপাতত কত টাকা লাগবে? 10 লাখ দাও। সালমা বেগমের মুখ থেকে টাকা পরিমাণটা শুনতে দিদির চোখ কপালে উঠে গেল। শরীরটা কেমন যেন দুর্বল লাগলো। মনে হলো মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাবে। এত টাকা দিয়ে কি করবে এই মহিলা? পরক্ষণে নিধির মনে হলো ওরা তো বড় লোক, ওদের কাছে এসব টাকা কোনো ব্যাপারই না। নিধির মতন অকেজো মেয়েকেই তো 7 লাখ টাকা দিয়ে এনেছে, আরো কত গয়না দিয়েছে। তাহলে নিজের মেয়েকে যে আরো বেশি দেবে, এটাই তো স্বাভাবিক। গহন তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না। কিছুক্ষণ ভেবে বলল, এখনো তো 1 মাসের মতো সময় আছে, আমার একটু সময় দাও। কাল 3 লাখ দিব, পরে বাকি টাকা দিয়ে দেব। এত তাড়াতাড়ি একসাথে এতগুলো টাকা জোগাড় করা একটু কষ্টকর হয়ে যাবে না হলে। গহনের কথাটা শুনে কপালে গাঢ় ভাঁজ সৃষ্টি হলো সালমা বেগমের। উনি জানেন গহনের কাছে টাকার অঙ্কটা খুবই সামান্য। তাই হওয়া উচিত। ব্যবসা তো ধীরে ধীরে অনেক বড় হয়েছে, রোজগার যে খুব ভালোই হয় সেটা সালমা বেগম বেশ ভালোই জানেন। যদিও উনি কখনো গহনের থেকে এসবের হিসাব নেননি, কিন্তু তবুও জানেন যে কোনো ছোট বড় সাফল্য গহন তো এসে আগে ওনাকেই বলতো। সেই থেকে উনি আন্দাজ করতে পারতেন যে ছেলে ব্যবসা ভালোই চলছে। আর তাছাড়া গহন তো কখনো এভাবে বলে না, সঙ্গে সঙ্গে তো দিয়ে দেয়। মানে এটাও কি বউয়ের প্রভাব? দিদি কি টাকা দিতে নিষেধ করে দিয়েছে? হতেই পারে। মুহূর্তের মাঝে সালমা বেগমের চোয়াল শক্ত হয়ে গেল। তিনি মনে মনে ঠিক করলেন গহনের টাকা উনি মেয়ের বিয়েই দিবেন না। গম্ভীর গলায় গহনকে উদ্দেশ্য করে বললেন, আমি তো তোমার টাকা চাইনি, তোমার যেহেতু দিতে সমস্যা, তোমাকে দিতে হবে না। তোমাদের বাবা যা রেখে গেছে
সেখান থেকে দিয়ে দাও, চেক সাইন করে দাও, তাহলেই তো হয়ে গেল। আমি কি একবার বলেছি মা যে আমি দেব না? আমি শুধু বলেছি একটু সময় দাও, কাল তো কিছু দিতে চাইলাম। এটা তো 100 কিংবা 1000 টাকা না, 10 লাখ টাকা চাইছো। আমার অ্যাকাউন্টে এত টাকা নিয়ে এখন নেই তো বেশ ভালো কথা, কি করেছো? কেন নেই সেসব তো আমি জানতে চাইনি, তুমি চেক সাইন করে দাও। গহনার একটা কথাও বাড়ালো না, উঠে গিয়ে আলমারির ভেতর থেকে একটা চেকবুক করে আনলো। গহন টাকার পরিমাণ লিখলো না, টাকার ঘরটা ফাঁকা রেখে সাইন করে চেকটা দিয়ে দিল সালমা বেগমকে। অনেকক্ষণ থেকে চুপ করে আছে নিধি, তবে এবার আর চুপ থাকতে পারছে না। একটা ব্যাপার খুব জানতে ইচ্ছে করছে, তাও এক্ষুনি সালমা বেগমের সামনে। জিজ্ঞাসা গলায় সালমা বেগমকে উদ্দেশ্য করে বল, আচ্ছা মা, আপনি বললেন ওনার টাকা নেবেন না, আবার ওনার সাইন করা চেকই নিলেন, মানে আসলে টাকা টাকার? নিধি প্রশ্নটা করার সাথে সাথে সালমা বেগম চোখ গরম করে ওর দিকে তাকে চোয়াল শক্ত করে বললে, চিন্তের বাবার টাকা, তোমার স্বামীর টাকা নেইনি আমি। প্রশ্নটা তো আমার সেখানেই, চিন্তের বাবার টাকা, গহনের টাকা তো না, তাহলে সাইন গহনের কেন লাগলো? মানে ব্যাপারটা কোনো মতেই না, আমি বুঝতে পারছি না। গহনের টাকা নিলেন না, আবার গহনের টাকাই নিলেন। বোঝার প্রয়োজন নেই তোমার, অন্যের বুধ বুদ্ধি গিলে খেতে খেতে নিজের বোধ বুদ্ধিও বোধহয় হারিয়ে ফেলছো দিন দিন। কৌশল তুমি বেশ ভালোই জানো। ভুলটা তো করেছিলাম আমি, সৎ সরল বোকা কম বয়সী মেয়ে ভেবে বাড়িতে তুলেছিলাম। এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছিলাম। কথাটা বলে গহনা হাত থেকে চেকটা নিয়ে সালমা বেগম বেরিয়ে গেলেন ঘর থেকে। সালমা বেগম ঘর থেকে বেরিয়ে যেতেই গহন গিয়ে আগে দরজাটা বন্ধ করে দিয়ে এলো। বলা যায় না আবার কখন যে অশান্তি করতে চলে আসে। গহনে আপাতত আর কোনো অশান্তি করার ইচ্ছে নেই। দরজা বন্ধ করে গহন বিছানায় এসে বসতেই নিদুর সামনাসামনি এসে বসে পড়ল। গহন, বুঝে বলুন না আমায়, আপনার সাইন করা চেক নিয়ে উনি এত গরম দেখালেন কেন? বাপরে বাপ, কি তেজ! এমন ভাব করলেন যেন আপনার টাকা নেয় না। আজ যেই টাকাগুলো দিলেন ওই টাকাগুলো কার? কারণ বালিশের সাথে হেলান দিয়ে বসে বলো, বাবার টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে রেখে গেছে, বাকিদেরকে কিছু দেয়নি। না, নিধি রুষ্ট গলায় বলল, এবার কেমন কথা? 3টে ছেলে মেয়ে জন্ম দিয়েছে আর টাকা পয়সা কিচ্ছু দিল না? নাকি ওদেরটা শেষ করে এখন আবার আপনার ভাগের উপরে নজর পড়েছে? না, তেমন না। বাবা স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমার নামে করে দিয়ে গেছেন। এমনকি বাবার অ্যাকাউন্টে যত টাকা ছিল সেসব আমার অ্যাকাউন্টে দিয়ে গেছেন। আর আমায় বলে গেছে যেন আমি বাকিদের খেয়াল রাখি। কত টাকা আছে আনুমানিক আপনার সেই অ্যাকাউন্টে জানি না, কখনো খোঁজই নেওয়া হয়নি। আমি ওখান থেকে টাকা খরচ করি না নিজের জন্য, বাকিদেরকেও দেই না। তবে যখন ওরা ওদের বাবার রেখে যাওয়া টাকার উপর অধিকার ফলতা আসে তখন শুধু দিই, নয়তো আমি উপার্জন শুরু করার পর থেকে নিজে সবার খরচ চালাই। নিজের কিছু বললো না, চুপ করে গেল। কিছুক্ষণ নিজে কি সব ভাবনা চিন্তা করে বলল, আপনি বোধহয় অনেক টাকার মালিক তাই না? অনেক বড় লোক। জানেন তো গহন, একটা হিসাব করে দেখলাম আপনার এত টাকা খরচ করার জন্য 1-2 বাচ্চা দিয়ে হবে না, কমপক্ষে 10টা বাচ্চা লাগবে। না মানে ধরুন 2টো বাচ্চা হলো, ওদের যদি এত সম্পত্তি দিই তাহলে আপনার ভাইয়ের মতন বিগড়ে যাবে। কিন্তু যদি 10টা বাচ্চা হয় তাহলে সবাই অল্প অল্প করে সম্পত্তি পাবে, তাহলে সেই অল্প সম্পদের কদর করতে জানবে, বুঝলেন? নিধির কথাটা শুনে গহন ফিক করে হেসে উঠে বলল, তার মানে বলতে চাইছো আমাদের 1-2 বাচ্চাতে থেমে থাকলে চলবে না, তাই তো? তা তোমার কটা বাচ্চা নেওয়ার পরিকল্পনা আছে? নিধি ভাবুক ভঙ্গিতে বলল, এখনই নির্দিষ্ট করে বলতে পারছি না। একদিন আগে আপনার টাকা পয়সা আর সম্পত্তি হিসেব করতে হবে। যত বেশি সম্পত্তি থাকবে তত বেশি বাচ্চা আসবে। গহন এবার একটু নড়চড়ে উঠল, বালিশ থেকে মাথা তুলে নিধির দিকে একটু ঝুঁকে এসে বলল, তা শুধু পরিকল্পনা করলে হবে, বাস্তবায়নও তো করতে হবে। আর সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কত পরিশ্রম করতে হবে সে কথা কি হুঁশে আছে? পরিকল্পনার কথা ঠিক ছিল, বাস্তবায়নও ঠিক ছিল, কিন্তু পরিশ্রমের কথাটা উঠতে নিধি কেমন যেন লজ্জায় মিয়ে গেল। বুঝতে পারলো গহনের মতি গতি ভালো না, ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসতেই আছে। নিধি লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, এখন শুধু পরিকল্পনা অবধি থাক, বাস্তবায়ন পরে হবে। আমি পড়তে বসে আগে। আরে আমার কত পড়া বাকি আছে জানেন? আমি কত ভালো স্টুডেন্ট আপনার কোনো আন্দাজ আছে? আপনি ঘুমন তো, আমি পড়তে বসবো এখন। কথাটা বলে নিধি সত্যি এগিয়ে গিয়ে চেয়ার টেনে টেবিলে বসে পড়ল। বই খুললে নিধি সত্যি দিন দুনিয়া ভুলে বসে, সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ে বইয়ের উপরে। সে পরিস্থিতি যেমনই হোক না কেন, পরিবেশ যেমনই হোক না কেন, আশেপাশে যেই থাকুক না কেন, একবার যদি নিধি মন স্থির করে যে পড়বে তার মানে পড়বেই। ঠিক যেমন এখন মন স্থির করেছিল পড়বে, এখন পড়ছেই। খুব তাড়াতাড়ি পড়ার মাঝে এতটাই ডুবে গেল যে ভুলে গেল ঘরে ওর স্বামী আছে, ভুলে গেল যে গহন অসহায় দৃষ্টিতে নিধির দিকে তাকিয়ে আছে অপেক্ষা করছে ওর জন্য। গহন ডাকলো কয়েকবার নিধির নাম ধরে, কিন্তু কোনো কাজ হলো না, মেয়েটা তাকালোই না। কিছুক্ষণ অপেক্ষা করে গহন আবারও ডাকলো, এখন ঘুমিয়ে পড়ার জন্য অনুরোধ করলো, কিন্তু মেয়েটা কোনো সারা শব্দই নেই। গহনের তো এখন আফসোস হচ্ছে এটা ভেবে যে কেন এই মেয়েকে ভার্সিটিতে ভর্তি করে দিয়েছিল। এই মেয়েটা পড়াশোনায় যে এতটা পাগল সেটা তো গহন বুঝতে পারেনি।
গণ যদি আগে বুঝতো যে পড়াশোনার মাঝে নিজেকে ব্যস্ত রাখতে গিয়ে রাতে গুরুত্বপূর্ণ মুহূর্তটাই বউকে দেবে না, তাহলে কখনোই নিধিকে পড়াশোনা নামক আপদের মাঝে ঢুকতে দিত না। খামোকা নিজের হাতে নিজের জীবনটা তেজপাতা বানালো। আজ আবার নিধিকে নিয়ে ওদের নতুন বাড়ির কাজ দেখতে গিয়েছিল ঘন। ভার্সিটির উদ্দেশ্যে নিধি বেরিয়েছিল ঠিকই, তবে আর ভার্সিটিতে যাওয়া হয়নি। বাড়ির কাজ দেখতে এসেছিল। আর খুব বেশি দিন সময় লাগবে না কাজ শেষ হতে। যেহেতু ভার্সিটি যায়নি, তাই গহন ভাবলো নিধিকে আবার বাড়ি পৌঁছে দেবে। তবে নিধি যেতে চাইল না। অনেকক্ষণ থেকে একটা কথা বলার জন্য হুসখুস করছে। গহন সেটা বুঝতে পেরে নিজে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু বলতে চাইছো তাই না? কিছু খাবে? ক্ষুধা লেগেছে? নিধি দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, একটা জায়গায় যাব। নিয়ে যাবেন? কোথায়? নিধি জিভ দিয়ে ঠোঁট ভিজে নিয়ে আমতা আমতা করে বলল, ভয় হচ্ছে, মনে হচ্ছে রেগে যান কিনা আপনি। রেগে যাব কেন? পৃথিবীর বাইরে তো আর কোথাও যেতে চাইবে না। দেশের ভিতরে বাইরে যে কোনো জায়গায় তোমায় নিয়ে যাওয়ার সামর্থ্য আমার আছে। আরে না না, এতদিন নিয়ে যেতে হবে না। আমার বাড়িতে নিয়ে যাবেন একবার, ভাইকে দেখে আসতাম। নিধির বাড়ির কথাটা শুনে সঙ্গে সঙ্গে গহনের চোখে মুখে অদ্ভুত বিরক্তি আর কাঠিন্যতা ফুটে উঠল। সোজা হয়ে বসে গম্ভীর গলায় বলল, বাড়িতে যাওয়ার কি প্রয়োজন? কালকে নিয়াজের স্কুলে নিয়ে যাব। ওই বাড়িতে গিয়ে কি করবে? কি আর করব, দেখে আসতাম। আমার ভাই আছে, বাবা আছে, দাদি আছে, আকিব আছে। নিধি আকিবের নামটা উচ্চারণ করতে গন কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল, আকিবকে? আরে আমার চাচাতো ভাই, মনে নেই? প্রথম রাতে তো সন্দেহ করেছিলেন, তখন তো আপনি খারাপ স্বামী ছিলেন, ভুলে গেছেন? মস্তিষ্কে একটু চাপ প্রয়োগ করতে আকিবের কথা মনে পড়লো। একটু স্বাভাবিক হলো গহন, তবে তাও গম্ভীর গলাতে বলল, ওর সাথে দেখা করতে যাওয়ার আবার কি আছে? অদ্ভুত তো। ও আমার ভাই, ওর সাথে আমার কত ভালো সম্পর্ক ছিল আপনি জানেন? ও আমাকে অনেক সাহায্য করেছে, আমাকে অনেক ভালোবাসে। আপনার তো ভাই বোন একটু জাতেন না, কিন্তু আমার ভাই ভালো ছিল। গণ কেমন যেন নেতে গেল। আসলে গণ হয়তো ভাই বোনের সম্পর্কে মর্ম বুঝতে পারছে না, সেজন্য এই কথাটা বলেছিল নিধিকে। সে যাই হোক, এসব নিয়ে আর বেশি ভাবনা চিন্তা করলো না। নিধি যেহেতু আবদার করছে, ভাবলো একবার নিয়ে যাওয়াই যায়। মিষ্টি দোকানের সামনে গিয়ে গহন গাড়ি থামালো। সিট বেল্টটা খুলতে খুলতে নিধিকে উদ্দেশ্য করে বলল, মিষ্টি সে তার কি কি নেব? নিধি কাচুমুচু করে বলল, আমি কি বলবো? আমি তো পারলে পুরো দুনিয়াটা নিয়ে যাই আমার ভাইয়ের জন্য। আপনি দেখুন, আপনার বিবেক কি বল? আরে আমি কি করে বুঝবো যে তোমার বাড়ির লোক কি খেতে পছন্দ করে? বুঝতে হবে না, যা পাবেন নিয়ে আসুন, মানে যা আপনার ইচ্ছা হয় আর কি। গণ বুঝলো এই মেয়ে কিছু বলবে না, তাই ভাবলো নিজে যা ভালো মনে করবে নিয়ে আসবে। ওই মিষ্টি, ফলমূল এসবই তো নিতে হবে। গাড়ি থেকে নেমে গিয়ে মিষ্টি আর ফলমূল কিনে নিয়ে এলো গহন। সেই সাথে নিধির ভাইয়ের জন্য কিছু চকলেটও কিনলো। দেখে নাও তো আর কিছু লাগবে কিনা, এখনো সময় আছে, বলে দাও। তোমাদের পাড়ায় তো ভালো দোকান নেই, কিছু কিনতে আর পাবো না। গহন ব্যাকসিটে সব প্যাকেটগুলো রেখেছে। নিধি একবার সেগুলোতে চোখ বুলিয়ে নিয়ে বলল, না আর কিছু লাগবে না, প্রয়োজনের থেকে বেশি নিয়েছেন। অর্ধেক তো গিলবে আমার চাচা চাচি। আচ্ছা, আমায় 1-200 টাকা দিবেন? আসলে আমার ভাইটা স্কুলে যায় তো, ওকে একটু টিফিনের টাকা। নিধিকে নিজের কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে গহন ওকে থামিয়ে দিয়ে বলল, আমি কি কারণ জানতে চেয়েছি? কথাটা বলে গহন মানিব্যাগ বের করে দুটো 1000 টাকা নোট নিধির দিকে বাড়িয়ে দিয়ে বলল, বেশি ক্যাশ নেই আমার কাছে, আপাতত 2000 রাখো, আর যদি লাগে তাহলে বলো। নিধি খুশি মনে টাকাটা হাতে নিল। যা চেয়েছিল তার থেকে বেশি পেয়ে গেল। বাহ, ভালোই তো। ভাবলো বাকি টাকা ওর বাবার হাতে দিয়ে আসবে। শ্বশুর বাড়িতে এসে নিজের শ্বশুর শাশুড়ির সাথে টুকটাক কিছু কথা বলতে না বলতে গহনের চাচা শ্বশুররা ওকে টেনে নিয়ে গেল বসার ঘরে। একই তো তাদের জামাই বড়লোক, তার উপর আবার আসার সময় এত জিনিসপত্র নিয়ে এসেছে। সেই সাথে কয়েকদিন আগে যখন ও বাড়িতে গিয়েছিল তখন বুঝেছে যে জামাই বেশ ভালো, মেয়ের কদর আছে জামাইয়ের কাছে। তার মানে নিশ্চয় মেয়ের বাবার বাড়ির লোকজনের কদর আছে। আর এমন জামাইকে সম্মান না করলে চলে নাকি? বলা যায় না, বিপদে আপদে যে কোনো সময় কাজে লেগে যেতে পারে। এত বড় ব্যবসা আছে জামাইয়ের, তাদের ছেলে মেয়েকে তো সে ব্যবসায় লাগিয়ে দিতেই পারে। মূলত সেই জন্যই এত খাতির যত্ন গহনের। নিধি খেয়াল করলো বিষয়গুলো, তবে আপাতত কিছু বলল না। আজ ঠিক কতগুলো দিন পর যে নিধি আবার নিজের ভাইকে দেখলো তার হিসেব নেই। মোট কথা, বিয়ের পর এই প্রথম দেখলো। মাঝে প্রায় 3 মাসেরও বেশি সময় কেটে গেছে। ভাইয়ের সাথে বেশ অনেকটা সময় কাটালো নিধি। আকিবের সাথে গল্প গুজব করলো, তাদের সাথে কথাবার্তা বললো, বাবার সাথে কথাবার্তা বললো, কিন্তু নিজের মায়ের সাথে কথা বললো না। একই তা আগেরই অনেক অভিমান মনের মাঝে জমা ছিল। তার উপর এতদিন পর নিধি বাড়িতে এসেছে, অথচ তিনি মেয়েকে রেখে জামাইকে নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। মেয়ের দিকে নজরই নেই ওনার। মেয়ের কি পছন্দ, মেয়ের সুবিধা অসুবিধার দিকে তার খেয়াল নেই। নিধির অবশ্যই একবার মনে হলো এই নিয়ে অভিমান করা হয়তো ঠিক না। হয়তো ওর মা ভাবছে জামাই যত যত্ন করতে পারবে মেয়ের সম্মান তত বাড়বে, মেয়ে তত ভালো থাকবে। এদিকে নিধি অনেকক্ষণ থেকে খেয়াল করছেন নীলে একবার ঘরে আসছেন তো আবার বেরিয়ে যাচ্ছেন, চোখে মুখে তার দুশ্চিন্তার ছাপ।
মাঝে মাঝে নিধির বাবার কানের কাছে ফিসফিস করে কী সব যেন বলে যাচ্ছেন। এক পর্যায়ে গিয়ে নিধি এসব ফিসফিসানি সহ্য করতে পারল না। অনিচ্ছা সত্ত্বেও নীলাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে মা, দৌড়চ্ছে কেন? জামাই আসার খুশিতে হাঁটু ব্যথা উদা হয়ে গেল তোমার? নীলা শুকনো মুখে নিধির দিকে তাকালেন। আসলে উনি ব্যাপারটা নিধিকে বলবেন কি বলবেন না বুঝে উঠতে পারছিলেন না। কেননা এই মেয়ে তো রাগ বেশি, কথার ধাঁচ ভালো না। একদিনের জন্য এসে যদি আবার অশান্তি করা যায় ব্যাপারটা তো খারাপ দেখায়। তার উপরে আবার সঙ্গে জামাই আছে। তবে এবার মনে হলো নিধিকে বলা দরকার কথাটা। গুটি গুটি পায়ে নিধির দিকে এগিয়ে এসে ফিসফিসে বললেন, শুন না রে মা, বিয়ের পর জামাই প্রথম এলো, কি দিয়ে কি করবো, কি খেতে দেবো কিছু তো বুঝতে পারছি না। জানিসই তো চাচিরা কেমন, ফ্রিজে মাছ মাংস আছে কিনা আমি জানি না। আমি তো কিছু বেরও করতে পারবো না। একটু যে রান্না বসাবো তারও কোনো উপায় নেই। ওরা রান্নাঘরে কি করছে কে জানে। জামাইকে এখন কি দিয়ে খেতে দিই বলতো? এতক্ষণে নিধি বুঝলো নীলার চিন্তার কারণ। আসলে ব্যাপারটা চিন্তারই। গহন ভালো, এই জন্য খেতে না দিলেও কিছু বলবে না। কিন্তু যদি গহনের জায়গায় অন্য কেউ থাকতো তাহলে এই ব্যাপারটা বিরাট বড় হয়ে উঠতো। তবে নিধি এত কিছু বুঝতে দিতে চাইল না, বরং বেশ স্বাভাবিক গলায় বলল, আরে খেতে দিতে হবে না মা, আমরা খেয়ে এসেছি। এমনিতেও উনি খেতে পছন্দ করেন না। সে পছন্দ করুক বা না করুক, কিন্তু দিতে তো হবে। একটা মাত্র জামাই বলে কথা, তা প্রথমবার এলো। এত বড় মাপের মানুষ খালি মুখে ফেরত ফাটাতে পারি নাকি? তোর মান থাকলো শ্বশুর বাড়িতে। নিধি ফুস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এমনিতেও নেই, তুমি যা করে এসেছো তারপরে আর আমার মান থাকতে পারে না। শ্বশুরবাড়ির লোকের সামনে মেয়েকে অপমান করে এসে এখন জামাইকে পেট ভরে খাওয়ালে মেয়ের মান বেঁচে যাবে? এসব অদ্ভুত নিয়ম শেখায় কি তোমায়? নীলার মুখটা চুপসে গেল। যেই না মেয়েকে কিছু বলতে গেলে অমনি ঘরে আনিসা এলো। আনিসা মুখটা দেখতে নিধির সর্বাগে আগুন ধরে গেল যেন। আসার পর থেকে একবার এই মানুষের মুখোমুখি হয়নি। বাড়িতে ঢুকে সরাসরি এই ঘরে চলে এসেছে ভাইয়ের সাথে দেখা করতে। ইচ্ছে ছিল যাওয়ার আগে অবধি এই মানুষের মুখ দেখবে না, তবে মুখটা দেখাতে চলেই এলো। বেশ হাস্যজ্জ্বল মুখে আনিসা ঘরে প্রবেশ করলে। অন্যান্য দিন তো মুখের দিকে তাকানো যায় না। কে জানে আজ আবার কি হলো। নিধি সেদিকে পাত্তা না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। এমন ভাব দেখালো যে নিজের ভাইয়ের সাথে ভীষণ ব্যস্ত। আনিসা নিজ থেকে এগিয়ে এসে নীলাকে উদ্দেশ্য করে বলে, কি রে নীলা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? রান্নাবান্না তো হয়ে গেছে, যা জামাইকে খেতে দে। কথাটা নিধির কানে যেতে বিস্ফোরিত দৃষ্টিতে আনিসার দিকে তাকে জিজ্ঞেস করল, কি করবে, কাকে খেতে দিবে? ও মা, জামাইকে খেতে দিবে? তুইও গিয়ে খেয়ে নে, অনেক বেলা হয়েছে, আর কতক্ষণ না খেয়ে থাকবে? নিধি নিষ্ফলক দৃষ্টিতে তাকিয়ে রইল আনিসার দিকে। বিশ্বাসই হতে চাইল না যে ওর চাচি এসব বলছেন। কে জানে কি মতলব। নীলের অবশ্য এত কিছু ভাবার সময় নেই। বড়জা কথাটা বলার সঙ্গে সঙ্গে তিনি হন্তদন্তে পায়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। বাপরে বাপ, জামাইকে খেতে দিতে হবে, খাবার টেবিলটা তো ভালোভাবে সাজাতে হবে। ওদের বাড়িতে তো তেমন ভালো কোনো চেয়ারও নেই। কে জানে জামাই কাঠে শক্ত চেয়ারে বসতে পারবে কিনা। বেশ ভালোই খাওয়া দাওয়া হলো গহন আর নিধির। নিধি তো খেতেই চায়নি। ও চাচা চাচি মিলে জোর করে এনে ধরে চেয়ারে বসিয়েছে। গহনকে একই রকম ভাবে জোর করে বসিয়েছে। নিধি সবই বুঝলো যে কেন আজ ওদের এত খাতির যত্ন করা হচ্ছে। ওই যে গহনের টাকা আছে, জানে গহনের সাথে দ্যামাক দেখে কুল পাবে না। আর নিধির সম্মান আছে, তার কারণ ওর সাথে গহন আছে। এসব কারণে নিধি একবার ভেবেছিল খাবে না, কিন্তু পরে যখন নিজের মায়ের মুখের দিকে তাকালো তখন আর না করতে পারলো না। আর যদি ওরা না খেয়ে চলে যেত তাহলে নিধির মা বাবা ভীষণ কষ্ট পেত। তেমন তো কোনো সুখ দিতে পারেনি নিধি নিজের মা বাবাকে। তাই ভাবলো এটুকু না হয় মানিয়ে নিয়ে ওনাদেরকে একটু খুশি করা যাক। খাওয়া দাওয়া শেষে এবারে ওরা চলে যাওয়ার জন্য উদ্যত হলো। নিধির বাবা তখন ঘরেই ছিলেন। উনি খুব একটা বের হন না ঘর থেকে। আসলে একা চলাচল করতে খুব অসুবিধা হয়, আর উনি কাউকে বিরক্ত করতে চান না। বিছানায় শুয়ে আছেন আজিজ আহমেদ। নিধি ওনার পাশে গিয়ে বসে একবার ডাকলো, বাবা। ডাকটা কানে যেতে আজিজ আহমেদ চোখ মেলে তাকালেন। একা উঠে বসতে পারেন না তিনি। নিধি সাহায্য করে উঠে বসালো। খাওয়া দাওয়া করেছিস মা? জামাই খেয়েছে? নিধি মাথা নাড়ে বলল, হ্যাঁ খেয়েছে। তুমি এই সময় শুয়ে আছো যে, শরীর খারাপ নাকি? না তো, তাহলে মুখটা এমন শুকনো দেখাচ্ছ কেন? কি হয়েছে? মেয়ের কথা শুনে আজিজ আহমেদ মলিন হেসে বললেন, মেয়ের বিয়ে দেওয়ার পর বাবাদের কত দায়িত্ব থাকে। বিয়ের পর আজ প্রথমবার বাড়িতে মেয়ে জামাই এলো, অথচ আমায় দেখ, আমি বিছানায় অক্ষমের মতো শুয়ে আছি। আমার মেয়ে জামাই কি খেতে পছন্দ করে সেগুলো যে শুনে একটু গিয়ে বাজার করে আনবো সেই ক্ষমতাও নেই। তোদের কি দিয়ে খেতে দিল না দিল সেই নিয়ে কোনো কিছু বলতে পারবো না। একটু যে তোর উপর জোর খাটিয়ে বলবো আর জামাইকে নিয়ে থেকে যা, সেটাও বলতে পারবো না। কারণ কখন কে কিভাবে জামাইকে অপমান করে দেবে সেটা তো বলতে পারি না। এত অসাধ্য নিয়ে মুখ তো শুকনো থাকবেই রে মা। এই মুখে হাসি পাবে কি করে? নীতির খুব কষ্ট হলো আজিজ আহমেদের কথাগুলো শুনে। ওনাকে জড়িয়ে ধরে একটু কাঁদতে ইচ্ছে করলো।
তবে তেমনটা করলো না নিধি। যদি আজিজ আহমেদ বুঝতে পারে যে নিধির এই ব্যাপারগুলো খারাপ লেগেছে, তাহলে উনি আরো বেশি কষ্ট পাবে। বাদ দাও তো এসব কথা। এই বাড়িতে কে থাকবে ওই জঙ্গলিগুলোর সাথে? আমি তো থাকবো না, জানো আমার ঘরে এসি আছে। রাতে এসি ছাড়া এখন আর আমি ঘুমোতে পারি না। এই বাড়িতে মশার কামড় খাওয়ার জন্য থাকবো নাকি? মেয়ের সুখের কথা শুনে আজিজ আহমেদের বুক প্রশান্তিতে ভরে উঠল। দুহাত বাড়িয়ে মেয়েকে আদর করে বললে, তুই ভালো থাক মা, তুই ভালো থাকলেই হবে। আমার আর কি, জীবনটা তো শেষই, তুই শুধু ভালো থাক। আচ্ছা হয়েছে হয়েছে, এখন এটা রাখো তো, নিয়তের স্কুলে বেতন দিয়ে দিও। গহনের থেকে 2000 টাকা নিয়েছিল নিধি, সেই পুরো টাকাটা আজিজ আহমেদের হাতে মুঠিয়ে দিল। টাকার দিকে তাকিয়ে আজিজ আহমেদ সঙ্গে সঙ্গে সেই টাকাটা আবার নিধির হাতে ফেরত দিয়ে বলে, না না, কি করছিস এসব? কোনো টাকার প্রয়োজন নেই, তুই এটা তোর কাছে রাখ। নিধি চোখ গরম করে তাকিয়ে বলল, আমি নিতে বলেছি তো তোমায়, এর আগেও কিন্তু টাকা পাঠিয়েছিলাম, তুমি নাওনি। আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি, আজ না নিলে আরো কষ্ট পাবো। তোমাকে তো দিচ্ছি না, নিজের স্কুলে বেতন দিয়ে দিও। আজিজ আহমেদ ফের আপত্তি জানিয়ে বললেন, কোনো প্রয়োজন নেই, আমি কোনো না কোনোভাবে ঠিক ব্যবস্থা করে নিব। তুই চিন্তা করিস না, আজ আমায় কি ভাববে? আরে বাবা, উনি কিছুই ভাববেন না, উনি ভালো মানুষ। আর এটা তোমার জামাইয়ের টাকা না, আমার টাকা। উনি আমার হাত খরচ দিয়েছিলেন, সে টাকা দিচ্ছি তোমায়। তোর হাত খরচের টাকা আমায় দিয়ে দিলে তুই চলবি কি করে? বারবার কি জামাই দেবে টাকা? আর আমি তো জানি, একবার যদি কিছু বলে তাহলে তুই আর কখনো চাইবি না। অযথা তোর সংসারে অশান্তি তৈরি করিস না, তোর কাছে রেখে দে। এত বছরও তো বেঁচে ছিলাম, বাকিটা জীবনও কাটিয়ে নেব। তোকে পড়াশোনা করেছি, তোর ভাইকেও ঠিক করাবো। দিদি এবার অসহায় গলায় বলল, কেন এমন করো বাবা, নিয়ে নাও না, আমি কি তোমার কেউ না? আর আমি তো বলছি গন খারাপ না, আর উনি জানবেও না এই বিষয়ে। আমি বলবো না ওনাকে, বিয়ে দিয়েছো বলে পর হয়ে গেছি আমি, আমার কোনো দায়িত্ব নেই তোমাদের প্রতি। আজিজ আহমেদ নিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরি গলায় বলে, কয়েক মাস হলো মেয়েকে বিয়ে দিয়েছি, এর মাঝে যদি জামাইয়ের টাকায় চলা শুরু করি তাহলে যে মান সম্মান থাকে না রে মা। তখন তো জামাই ভাববে যে জামাইয়ের টাকা দেখে আমি তোর বিয়ে দিয়েছি। ও তো আর তখন বিশ্বাস করবে না যে আমি ওই মানুষটাকে দেখে বিয়ে দিয়েছি। জামাইয়ের টাকার উপরে আমার অধিকার আছে বলে আমি মনে করি না। যদি আমার মেয়ে কখনো উপার্জন করে, সেই টাকার উপরে আমার অধিকার থাকবে। আমার মেয়ে যেদিন উপার্জন করবে সেদিন আমার মেয়ের টাকা নেব, কিন্তু জামাইয়ের টাকা আমাকে দিস না। আমার পরিবারের লোকজনের কাছে তো আমার কোনো সম্মান নেই, অন্তত জামাইয়ের কাছে যেটুকু সম্মান আছে নষ্ট করিস না। নিধি অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ওর বাবার দিকে। আরো অনেকভাবে জোর করলো টাকাটা দেওয়ার জন্য, তবে আজিজ আহমেদ কোনো মতে রাজি হলো না। পরবর্তীতে নীলও ওনার সাথে যোগ দিল। কোনো মতে তারা জামাইয়ের টাকা নিলেন না। তাদের একটাই কথা, তাদের মেয়ে ভালো আছে এই যথেষ্ট। ওনাদের আর কি, যে করে হোক ঠিকই দিন পার করে দেবে, সে হোক 3 বেলা খেয়ে কিংবা না খেয়ে। বাড়ি ফিরে নিধি প্রচন্ড মাথা ব্যথা ধরেছে। বিছানার উপর নিজে 2 হাতে মাথা চুল খামচে ধরে বসে আছে। গহন গিয়েছে কফি বানাতে, একটু পর গহন ঘরে এলো, তবে কফি না, নিধির জন্য আদা দিয়ে লাল চা বানিয়ে এনেছে। সে চায়ের কাপটা নিধির দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও। নিধি চুল ছেড়ে দিয়ে কাপটা হাতে নিয়ে যখন দেখলো ভেতরে লাল চা, সঙ্গে সঙ্গে চোখ মুখ বিকৃত করে বল, এসব কি এনেছেন? আমি তো ঘন করে দুধ দিয়ে কফি বানিয়ে আনতে বলেছিলাম, এটা কে খাবে? এটা খাও, মাথা ব্যথা সেরে যাবে। নিধি জেনে আবার আপত্তি করতে যাবে, অমনি গহন চোখ গরম করে ওর দিকে তাকালো। সঙ্গে সঙ্গে নিধি থেমে গেল, বুঝলো আপত্তি জানিয়ে কোনো লাভ হবে না। গহন নিজের জন্য চাই বানিয়েছে। নিজের চায়ের কাপটা ব্যাট সাইডের উপর রেখে গিয়ে নিধির পিছনে বসলো। নিধি চুল টেনে দিচ্ছে যেন মাথা ব্যথাটা একটু কমে যায়। নিধি খুব আরাম লাগলো গহন চুল টেনে দেওয়ায়। বেশ অনেকটা সময় ধরে গহন মাথাটা টিপে দেওয়ার পর অবশেষে একটু শান্তি পেল নিধি। পিছনে বসা গহনের গায়ের উপর হেলে পড়লো। সামলাতে না পারে গহন নিজেও পিছনের দিকে হেলে গেল। উফ, কি আরাম পেলাম। জানেন, এই মাথা ব্যথার সমস্যা আমার বহু পুরনো, কিন্তু কেউ একটু মাথাটা টিপে দিত না, সবাই অলস। আগে যদি জানতাম আপনি এত সুন্দর মাথা টিপে দিতে পারে, তাহলে কবে বিয়ে করে নিতাম। গহন উঠে সোজা হয়ে বসার চেষ্টা করে বল, আচ্ছা ঠিক আছে সে বুঝলাম, কিন্তু ঠিক হয়ে বসো, পরে যাচ্ছি তো আমি। দিদি ঠিক হয়ে বসার বদলে আরো ভালোভাবে গহনের উপরে নিজের শরীরে সম্পূর্ণ বাদ ছেড়ে দিল। ফলস্বরূপ গহন এবারে একেবারে বিছানায় শুয়ে পড়ল। এদিকে চিত হয়ে শুয়ে ঠিক জুত করতে পারছে না নিধি। ফলস্বরূপ গহনের গায়ের উপর হয়ে শুয়ে পড়ল। ছোট্ট একটা শরীর নিধির, খুব একটা ভারীও না, তাই গহনের খুব বেশি অসুবিধা হলো না। মেয়েটাকে তাই আর বাধাও দিল না। এমন ব্যাঙের মতো লাফিয়ে যদি শান্তি পায় তাহলে তাই করুক। কিছুটা সময় সেভাবে শুয়ে থাকার পর হঠাৎ করে গহনে একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়ল। নিধিকে জিজ্ঞেস করলো, আকিবের সাথে তোমার অনেক ভালো সম্পর্ক? প্রশ্নটা নিধির কানে যেতে সঙ্গে সঙ্গে চোখ মেলল। মাথা তুলে গহনের দিকে তাকিয়ে বলল, আপনার হিংসা হচ্ছিল নাকি? সত্যি করে বলুন, আপনার সমস্যা হচ্ছিল তাই না? আমাকে আর আকিবকে গল্প করতে দেখে একটু থতমত খেলো গহন। নিধি দিয়ে অপবাদ নাকচ করে বলল, মোটেই না,
হিংসে কেন হতে যাবে? ও তো তোমার ভাই, ভালো সম্পর্ক থাকতে পারে, তাই না? নিধি তীক্ষ্ণ দৃষ্টিতে গহনের দিকে তাকিয়ে বলল, সত্যি আপনার একটু সমস্যা হচ্ছিল না? মানে ওই যে বলে না, জেলাসি। আকিবের সাথে আমাকে কথা বলতে দেখে একটু জেলাস ফিল করেননি আপনি? কথাটা বলে নিধি সুচালো দৃষ্টিতে তাকিয়ে রইল গহনের দিকে, ওর অভিব্যক্তি পর্যবেক্ষণের জন্য। গহন কেন যেন থতমতে খেলো। একবার ভেবেছিল মিথ্যে বলবে, তবে পারলো না মিথ্যে বলতে। আমতা আমতা করে বলো, না মানে ওই আর কি। আমি ভেবেছিলাম তুমি বোধহয় শুধু আমার সাথে মন খুলে কথা বলো, আমার সাথে বকবক করতে ভালোবাসো। গহনের কথাগুলো শুনে নিধি হেসে ফেললো। এক হাতে গহনের গাল টেনে দিয়ে বলল, আরে সে তো বকবক করতে আমি এমনি ভালোবাসি, সবার সাথে বকবক করি, আমার কাজই বকবক করা। না মানে? তারপরে মনে হচ্ছিল আকিবের সাথে বকবক করতে আরো বেশি ভালোবাসো। দিদি আরেক দফা হেসে উঠল। দু হাতে গহনের গলা ধরে ধরে গহনের গলার ভাঁজে মুখ ডুবে বলল, এত কিছু বুঝি না, ভালো আমি আপনাকে বাসি, বুঝেছেন? সে যার সাথে যতই বকবক করি না কেন, দিন শেষে আপনার সাথে বকবক করে যে শান্তিটা পাই, সে শান্তি আর কারোর সাথে বকবক করে পাই না। আপনার মতন এত ভালো, নম্র, ভদ্র, হ্যান্ডসাম জামাই থাকতে অন্য কাকে ভালোবাসা যায় না গহন। নিধি কথাটা বলতে গহন কেমন চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা নিধি, তুমি কি ভাবলে যে আমি তোমায় সন্দেহ করেছি? আমি কিন্তু সন্দেহ করছি না। আমি জানি আকিবকে তুমি তোমার ভাইয়ের নজরই দেখো। নিধি গহনের গলার ভাঁজ থেকে মাথাটা তুলে গহনের মুখের দিকে তাকাতেই দেখলো ছেলেটা চোখ মুখ চুপচে আছে, বোধহয় ভয় পেয়ে গেছে। এটা ভেবে যে নিধি আবার ভুল বুঝলো কিনা। নিধি তো ভুল বুঝিনি, এই ছোট ছোট বিষয় নিয়ে ভুল বুঝলে চলে নাকি? গহনের প্রশ্নের কোনো উত্তর দিল না নিধি, বরং গহনের গালের সাথে নিজের গাল লাগিয়ে কিছুক্ষণ চুপচাপ রইল। তারপর হঠাৎ করে আবার নিচ থেকে গহনের গালে চুমু খেলো। একটা দুটো চুমু খেয়ে থেমে থাকলো না, পরপর যে ঠিক কতগুলো একই গালে একই জায়গায় চুমু খেলো তার কোনো হিসেব নেই। চুমু খাওয়া শেষে আবার গহনের গালের সাথে নিজের গাল লাগিয়ে বলল, এত কিছু ভাবতে হবে না আপনাকে, শুধু এতটুকু জেনে রাখুন, আমি আপনাকে ভালোবাসি। কথাটা বলে নিধি আবারও গহন এসে একই গালে বেশ কয়েকটা চুমু খেলো। অনেকক্ষণ নিজেকে সামলেছে গহন, অনেকক্ষণ চুপচাপ থেকেছে, কিন্তু এবার আর পারলো না। ধৈর্য বাঁধ ভেঙে গেল। নিধিকে নিজের উপর থেকে নামিয়ে নিজে নিধির উপর আতশোয়া হয়ে বলল, আমি যথেষ্ট ভদ্রভাবে থাকার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমাকে ভদ্রভাবে থাকতে দিলে না। আমার কিন্তু কোনো দোষ নেই, তুমি আমাকে উস্কে দিয়েছো। আমার শান্ত হৃদয়কে অস্থির তুমি বানিয়েছো, এখন আবারও সেই অস্থির হৃদয়কে শান্ত তোমাকেই বানাতে হবে। নিধি বুঝতে পারলো ছেলেটার মতিগতি ভালো না। নিধিও আটকাতে চায় না গহনকে। মাঝে মাঝে তো গহনের এমন ভালোবাসাময় স্পর্শ পেতে নিধিরও ভালো লাগে। নিধিও তো বেকুল হয়ে থাকে গহনের স্পর্শের জন্য। তবে গহনকে তো সেসব বুঝতে দিলে চলবে না। একটু ভাব দেখে যেই না আপত্তি জানাতে যাবে, অমনি গহন অতর্কিত হামলা চালালো নিধির ঠোঁটের উপরে। নিধির কোমল অধর জোড়া নিজের দখলে নিয়ে নিল। নিধি আর কি করবে? চুপচাপ গহনের ভালোবাসা মোড়ানো অত্যাচার সহ্য করে নিল। মাঝে মাঝে এমন অত্যাচারও ভালো লাগে। আমি বিয়ে করতে চাই না আম্মু, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। যারার কথার প্রেক্ষিতে জুবেদা গম্ভীর গলায় বললেন, কত বছর ধরে তোমার মুখ থেকে এই একই কথাটা শুনছি আমি, সে হিসেব কি তোমার আছে? আবিদ ভালো ছেলে, তোমায় পছন্দ করে, কত ভালো একটা সম্বন্ধ এসেছে, আর তোমার বিয়ে করবে না, এই এক কথা শুনতে শুনতে আমি ক্লান্ত। আরো কবে করবে বিয়ে? যারা একটা লম্বা শ্বাস টেনে বলল, কখনোই না, বিয়েতে একজন মানুষের জীবনে সবকিছু হতে পারে না, তাই না? আবিদ ভালো না খারাপ আমি জানি না, আমি একাই বেশ ভালো আছি। ছেলেদের আমি খুব ভালো করে চিনি, শ্বশুরবাড়ির লোকজনের কথা তো মুখে আনতেও ভয় হয়। এসব ঝামেলা আমি নেই, সবাই এক হয় না। তুমি গহনকে দেখছো না কিভাবে নিধির পাশে থাকছে? সমস্যা তো ওখানেই মা, নিধির পাশে গহন আছে, আমার পাশে তো থাকবে না। গহনের মতো কেউ হতে পারবে না, গহন একজনই ছিল, আর কোনো গহনকে পাওয়া যাবে না, তাই আমার বিয়ে করার ইচ্ছেও নেই। মেয়ের কথাটা কেমন যেন অদ্ভুত লাগলো জুবাইদের কাছে। হঠাৎ করে গহনের মতন কেউ নেই, এজন্য বিয়ে করবে না, এই সিদ্ধান্তে অটল হয়ে পড়লো কেন যারা? উনিও গহনের উপমা দিয়েছিলেন, কিন্তু যারা উপমা দেওয়াটা কেমন অদ্ভুত লাগলো না? এগিয়ে গিয়ে যারা বাহু ধরে নিজের দিকে ঘুরে দাঁড় করে বললেন, আমার দিকে তাকাও তো, কেন বিয়ে করবে না? আগে তো তুমি এমন ছিলে না, ভয়ে পালানো মেয়ে তো তুমি ছিলে না, তোমাকে তো আমি এভাবে বড় করিনি। কি হয়েছে মা, বলো আমায়। বিয়ে শব্দটাকে এত ঘৃণা করছো কেন? বিয়ে সবাইকে করতে হয়, জীবনসঙ্গী সবারই প্রয়োজন হয়, যে তোমার সুখ দুঃখে বিপদ আপদে পাশে থাকবে। যারা চুপচাপ মনোযোগ দিয়ে শুনে গেল জুবাইদের বলা কথাগুলো। তারপর হঠাৎ করে জুবাইদাকে জড়িয়ে ধরলো। আরেক দফা চমকালেন জুবাইদা। মেয়ে তো কখনো এমন করে না, হঠাৎ করে এভাবে ওনাকে জড়িয়ে ধরাটা যেন ঠিক লাগলো না। মনে হলো মেয়ে ওনার খুব অসহায়, একটু যেন স্নেহের প্রয়োজন। মেয়েকে আঁকড়ে নিলেন তিনি, মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর গলায় জিজ্ঞেস করলেন, এমন কি কিছু হয়েছে মা যা আমি জানি না? আমাকে কি বলা যায় না? অনিচ্ছা সত্য যারা গাল বেয়ে জল গড়িয়ে পড়লো। ফুফে কেঁদে উঠে বলল, আমি এগোতে পারছি না মা, চেয়েও এগোতে পারছি না।
মনের মাঝে যে কষ্টগুলো লুকিয়ে রেখেছি সেগুলো কাউকে বলতে পারছি না। এমন একটা জায়গায় আটকে গেছি যে নিজেকে আর সেখান থেকে বের করতে পারছি না। আমি ভুলতে পারছি না ওকে। ও ভালো আছে, সংসার করছে, আমি খুব খুশি। আমি চাই ও ভালো থাকুক, কিন্তু নিজেকে সামলাতে পারছি না। আমার খুব কষ্ট হয় মা। জুবাইদার বুকটা ধক করে উঠল। তিনি বুঝতে পারছেন না যে তিনি যে আন্দাজ করছেন সেটাই ঠিক কিনা। কিন্তু যদি সেটা ঠিক হয়ে থাকে তবে তিনি এতদিন সেটা আন্দাজ করতে পারলেন না কেন? যারাকে নিজের থেকে ছাড়িয়ে ওর মুখের দিকে তাকাতে দেখলেন মেয়ে অজরে কাঁদছে। উদ্বিগ্ন গলা জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন? আর কার কথা বলছো? যারা নিজের কান্না আটকানোর চেষ্টা করে দুদিকে মাথা নেড়ে বলল, কার কথা বলছি না। কথাটা বলে যারা সেখান থেকে চলে যেতে ধরলে। জুবাইদারও হাত টেনে ধরে বললেন, আমি যাকে সন্দেহ করছি তার কথা বলছো না তো? যারা চমকে উঠল। জুবাইদার দিকে তাকাতে বুঝে উনি ঠিকই সন্দেহ করেছেন। যারা মনে হলো কথাটা লুকিয়ে লাভ নেই, এমনিতে তো এখন আর কিছু করা সম্ভব না। মনটা একটু হালকা করা দরকার। ধপ করে বিছানার উপর বসে পড়ল। দুহাতে চোখের জল মুছে নিয়ে বলল, আমার কোনো অভিযোগ নেই গহনের প্রতি মা। ও আমাকে না কখনো আশ্বাস দিয়েছে, আর না আমি বলতে পারবো ও আমায় ঠকেছে। আমি কেমনভাবে যেন ওর উপরে নির্ভরশীল হয়ে পড়েছিলাম। আমি পাগলের মতন ওকে। কথাটা সম্পূর্ণ করার আগে থামলো যারা। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করে আবার কেঁদে উঠে বলল, ভালোবাসতাম, এখনো বাসি। গহনের নিষেধ করা সত্ত্বেও আমি ভালোবাসি ওকে। কিভাবে যেন হয়ে গেছিল সবটা। ওকে বলেও ছিলাম, কিন্তু রাজি হয়নি। জানো মা, ও আমায় অপমান করেনি, খুব সুন্দরভাবে বুঝিয়েছিল। তারপরে ও এগিয়ে গেছে জীবনে, কিন্তু আমি আর পারলাম না। মেয়ের কথাটা শুনে জুবেদা নিজে ধপ করে বসে পড়লেন। বিস্মিত গলায় বললেন, কবে হলো এসব? আমায় জানাওনি কেন? আমি কথা বলতাম গহনের সাথে। আমি তো নিজে এই কথাটা ভেবেছিলাম এক সময়, কিন্তু পরবর্তীতে তোমাদের দুজনের মাঝে শুধু স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্ক দেখে আমি আর এগোইনি। কেন সময় থাকতে আমায় বলনি? আমি জানি আমি গহনকে বললে ও আমায় খালি হাতে ফিরিয়ে দিত না। যারা অশ্লিষ্ট নয়নে জুবাইদের দিকে তাকিয়ে বল, সেজন্যই তো বলিনি। ভয় ছিল মনের মাঝে। গহন তো ওর মাকেও ভীষণ ভালোবাসে। একবার ভাবতাম যে হয়তো তুমি বললে ও রাজি হয়ে যাবে, কিন্তু সেটা তো আমায় ভালোবেসে গ্রহণ করা হতো না মা। বাধ্য হয়ে গ্রহণ করতো। আবার মনে হতো যদি ওর মায়ের কথা রাখতে গিয়ে তোমার কথা ফিরিয়ে দেয়, যদি ও তোমার কথা শুনেও আমাকে গ্রহণ না করে, তাহলে তো তোমার মনে ওর জন্য একটা খারাপ ধারণা তৈরি হয়ে যাবে। তুমি গ্রহণকে আর আগের মতন ভালোবাসতে পারবে না, ওকে স্নেহ করবে না। কিন্তু আমি তো এমনটা চাইনি মা। আমি সবসময় চেয়েছি গ্রহণ যেন ভালোবাসা পায়, ও যেন ভালো থাকে। আমি চাইনি মা গ্রহণ আর তোমার সম্পর্কটা খারাপ হয়ে যাক। আমি চাইনি কখনো ও অশান্তিতে থাকুক, ও খারাপ থাকুক, সেটা আমি চাইনি। তাই বলা হয়নি। কথাগুলো বলে যারা আরো বেশ অনেকটা সময় নিয়ে কাঁদলো। জুবাইদা সান্ত্বনা দিলেন না মেয়েকে। তিনি অবাক হচ্ছেন এটা ভেবে যে কত বড় একটা ত্যাগ করেছে যারা, গহনের ভালোর কথা ভেবে। জুবাইদা এসব ভাবনার মাঝেই যারা নিজের কান্না থামিয়ে ওনার দিকে ঘুরে বসে অনুরোধের স্বরে বলল, এই কথাগুলো তুমি কাউকে বলো না মা। গহন বা নিধির কাছে যেন ভুলে এই কথাগুলো না যায়। ওরা দুজনেই জানে আমি জীবনে এগিয়ে গেছি। আমি চাই না আমার জন্য ওদের সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হোক। ওরা ভালো থাকুক, আমি সেটাই চাই। গহন ভালো আছে, এটি আমার জন্য যথেষ্ট। আমার সাথে না হোক, নিধির সাথে ভালো আছে, এই যথেষ্ট। আমি আসলে ওর যোগ্য নই। নিধি গহনের ভালোর জন্য যা মানিয়ে নিয়েছে, আমি হয়তো পারতাম না সেগুলো করতে। নিধি গহনের জন্য সঠিক। আমি গহনের যোগ্য ছিলাম না, তাই ওকে পাইনি। এজন্য কি 1.5 বছর নিজেকে ঘরবন্দি করে রেখেছিলে? সবকিছু থেকে দূরে সরেছিলে এই কারণেই? আর আমাকে মিথ্যে অজুহাত দেখিয়েছ? যারা বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বিষণ্ণ গলায় বলল, হ্যাঁ। গহন লন্ডন থেকে চলে আসার পরই এক অদ্ভুত বিষণ্ণতা আমায় ঘিরে ধরেছিল। ও আসার আগে আমি ওকে আমার মনের কথা জানিয়েছিলাম, আর ও রাজি না হওয়ার প্রভাবটা বেশি পড়েছিল আমার উপরে। সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম, বন্ধু বান্ধব, আড্ডা, ঘোরাফেরা, পড়াশোনা, সবকিছু থেকে। তবে আমি এখন ঠিক আছি। জুবেদা কাতর দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রইলেন, তবে কিছু আর বললেন না। যারা শুধু মুখেই বলছে ও ঠিক আছে, কিন্তু ওর মনের অবস্থা তো ওর কান্না দেখে আন্দাজ করে ফেলেছেন জুবাইদা। গহনা রাজ নিধিকে ভার্সিটি থেকে আনতে যেতে পারেনি, গাড়ি পাঠিয়ে দিয়েছিল। যদিও ড্রাইভারকে বলেছিল নিধিকে বাড়িতে রেখে আসছে, তবে নিধি বাড়ি যায়নি, সরাসরি গহনের অফিসে এসেছে। একদিন এসে গহনের কেবিন চিনে গেছে, সেজন্য আজ কাউকে জিজ্ঞেস করতে হলো না। সোজা গেল গহনের কেবিনের দিকে। এটা যেন স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। হাতে থাকা ব্যাগটা নিয়ে হেলিয়ে দুলিয়ে লাফাতে লাফাতে যাচ্ছে। যেহেতু কেবিনটা নিধির স্বামী, তাই অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলো না ভেতরে প্রবেশ করার জন্য। কেবিনের দরজাটা খুলে গহনের নাম ধরে চেঁচিয়ে উঠলো ওকে চমকে দেওয়ার জন্য। কেবিনে তখন আরো কয়েকজন ছিল, যাদের সাথে গহন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিল। এর মাঝে চিৎকারের আওয়াজটা বেশি আসতে সবাই একযোগে দরজার দিকে তাকালো। ওনারা যেমন নিধিকে দেখে চমকেছেন,
ঠিক তেমনি নিদু কেবিনের মাঝে এতগুলো অপরিচিত মানুষকে দেখে ভীষণ চমকালো। তাড়াহুড়ো করে ঠিকঠাক হয়ে দাঁড়ালো। চোখে মুখে একটা তীব্র অস্বস্তি ফুটে উঠেছে। গণ কিছুক্ষণ বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল নিধির দিকে। তারপরে যখন ধ্যান ভাঙলো, চমকে জায়গা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তুমি এখানে কেন? ড্রাইভারকে তো বলেছিলাম বাড়ি পৌঁছে দিয়ে আসতে। নিধি আসলে কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। মানুষগুলো কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। এভাবে তাকিয়ে থাকার কি আছে বুঝতে পারছে না নিধি। চেনে না নাকি নিধিকে? লোকগুলো উঠে চলে যাওয়া উচিত ছিল। দেখছে বসের বউ এসেছে, তাও কোনো সভ্যতা নেই। দিদির এসব ভাবনার মাঝে ওর কানে গহনের কণ্ঠস্বর বেশি এলো। উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্য করে গণ বলল, এ নিয়ে পরে আলোচনা করবো আপনাদের সাথে, এখন আসুন। ভদ্রলোকেরা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। ওনাদের এগিয়ে আসতে দেখে নিধি দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। কেবিনটা ফাঁকা হতেই নিধি একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। এগিয়ে এসে ব্যাগটা ডেস্কের উপর ছুঁড়ে ফেলে চেয়ারে হাত সরিয়ে দিয়ে বসে বলল, এতক্ষণে শান্তি পেলাম। আপনার কর্মচারীদের কোনো ভদ্রতা নেই? একটু কথা বললো না আমার সাথে? কেমন আছে সেসব জিজ্ঞাসা করলো না। এদের বেতন কেটে নেবে অভদ্রতার জন্য। গণ পানির গ্লাসটা নিধির দিকে পাড়িয়ে দিয়ে বলল, বসের বউ জানে, এই জন্য ভয়ে চোখ তুলে তাকায়নি অবধি। কেমন আছো সেটা জিজ্ঞেস করা তো অনেক দূরের কথা। অতিরিক্ত সম্মান করছে তোমায়, বুঝলে? নিধি ঢক ঢক করে পুরো গ্লাসে পানিটা শেষ করে দিয়ে বলল, আপাতত এত সম্মান আর লাগবে না। খাবার দিন, ভয়ঙ্কর ক্ষুধা লেগেছে। 2-3 প্লেট কাচ্চি আনানোর ব্যবস্থা করুন। এই গরমের দিনে এত তেল মশলা দেওয়া খাবার খাওয়া উচিত হবে না। স্যুপ বানাই। দিদি নার্সিটকে বলল, এসব অখাদ্য আমি খাই না, মাংস খাবো। ওসব শাকসবজি দেওয়া স্যুপ খেতে আসিনি এখানে। তো চিকেন স্যুপ খাও। দিদি এবারে বিরক্তকর গলায় বলল, এত কিপটামি করছেন কেন? কাচ্চি আনানোর ব্যবস্থা করুন, নয়তো কিন্তু অফিসে আগুন লাগিয়ে দিয়ে চলে যাব। স্বাস্থ্য সচেতনতার কথা এই মেয়ের সামনে টিকবে না। সেজন্য আর কিছু বলল না গহন। বাধ্য হয়ে যেটা খেতে চেয়েছে সেটা আনানোর ব্যবস্থা করলো। দিদি তখনও চেয়ারে হাত পা ছড়িয়ে বসে আছে। এর মাঝে দরজায় কেউ নক করলো। শব্দটা কানে আসতে দিদি লাফ দিয়ে উঠে ঠিকঠাক হয়ে বসলো। দিদি ঠিকঠাক হয়ে বসতেই গণ ভিতর আসার জন্য অনুমতি দিল। গহনের সেক্রেটারি বাদল এসেছে। নিধিকে দেখে আগে সালাম দিল, তারপরে গহনের দিকে তাকিয়ে বলল, স্যার একজন দেখা করতে এসেছে আপনার সাথে, অ্যাপয়েন্টমেন্ট আছে। আমাকে তো তুমি জানাওনি, শিডিউল চেক করোনি আজকের? আসলে স্যার, ওনার অ্যাপয়েন্টমেন্ট নেই, কিন্তু তারপরে আমার মনে হয় ওনার সাথে দেখা করাটা জরুরি। মানে দেখা করলে ভালো হয় আর কি। এখন সম্ভব না। গিয়ে বলো ব্যস্ত আছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেন কাল আসে। বাদল চেয়ে যেতে পারলো না। আরেকবার মিনমিনে গলায় বলল, স্যার আসলে ওনাকে এভাবে ফিরে দেওয়াটা ঠিক হবে না। অনেক নামকরা ব্যবসায়ী জামিল হোসেন, আপনি চেনেন বোধহয়। আসলে আমি বলেছিলাম যে ম্যাডাম এসেছে, আপনি ব্যস্ত আছেন। সেটা শুনে তো উনি আপনাদের দুজনের সাথেই দেখা করতে চেয়েছেন। একবার দেখা করুন, ভবিষ্যতে ফেভার পাওয়া যাবে। বাদলের মুখ থেকে কথাটা শুনে দুজনের কপালে গাঢ় বাদ সৃষ্টি হলো। গণ কিছু বলে ওঠার আগে নিধি আকবারে বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, পাঠিয়ে দিন তো ওনাকে। দেখি আবার কোন জন্মে ওনাকে আত্মীয় বানিয়েছিলাম। আমাকে যেহেতু চেনে তাহলে কাছেরই কেউ হবে। হয়তো নামটা বদলে ফেলেছেন, সেজন্য চিনতে পারছি না। নিধি থেকে অনুমতি পেয়েও বাদল যেতে পারলো না। অনুমতির জন্য গহনের দিকে তাকিয়ে রইল। কারণ ইশারায় অনুমতি দিতে বাদল বেড়ে গেল কেবিন থেকে। লোকটা বেশ ভালোই বয়স হয়েছে, ওই বলা যায় বাবার বয়সী। তাকে সালাম দিলেন নিধি। গহনও সালাম দিল। ভদ্রলোক সালামের জবাব দিয়ে গহনের দিকে কর্মোদ্ধারের জন্য হাত বাড়িয়ে দিলেন। গহন পাল্টা নিজের হাত বাড়িয়ে দিয়ে বস্তাতে গলা জিজ্ঞেস করলো, আপনার নাম শুনেছি আমি, কিন্তু ব্যক্তিগতভাবে তো আপনাকে চিনি না। আপনি আমায়, আমার ওয়াইফকে কিভাবে চিনলেন? জামিল হোসেন কিঞ্চিত অস্বস্তি জড়ানো গলায় বলল, আসলে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে, তবে সম্পর্কটা স্বাভাবিক না। সেজন্য আমার পরিচয় দিতে একটু অস্বস্তি হচ্ছে। গণ কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, কিসের সম্পর্ক? জামিল হোসেন পূর্বের মতনই অসুস্থ জড়ানো গলায় বলেন, আমি কবরই হাসবেন। আশা করছি এবার বুঝতে পারছো কেন বলেছিলাম আমাদের সম্পর্কটা স্বাভাবিক না। জামিল হোসেনের পরিচয়টা পেতেই গহনের মুখটা চুপসে গেল। পাশে দাঁড়ানো নিধি চমকে উঠে বলল, আপনি কেন এখানে এসেছেন? গহনের সাথে আপনার কি দরকার? জামিল হোসেন নিধির প্রশ্নের উত্তর না দিয়ে গহনের দিকে দৃষ্টিপাত করে বললেন, আমি জানি আমাকে তোমার পছন্দ হবে না গহন, কিন্তু তারপরও একটু কি কথা বলার সময় হবে? খুব বেশিক্ষণ সময় নেব না। আমার মা আপনার জন্য চলে গিয়েছিল, তাই না? সেদিন শপিং মলে একটা কল আসার পর আম্মু চলে গিয়েছিল, আপনি কল করেছিলেন। আপনি আমার মাকে আমার থেকে কেড়ে নিয়ে গিয়েছিলেন, তাই না? গহনের প্রশ্নগুলো শুনে জামিল হোসেন তুমুল অস্বস্তির মাঝে পড়লেন। তিনি শুধু আমতা আমতা করলেন, কোনো উত্তর দিতে পারলেন না। তবে চুপ থাকলে তো হবে না, কথা বলতে তো এসেছেন গহনের সাথে। দেখো বাবা, আমি চাইলেও সেই পরিস্থিতিগুলোর ব্যাখ্যা তোমায় ঠিকভাবে দিতে পারবো না। আবার আমি দিল তোমার বিশ্বাস হবে কিনা সেখানে একটা প্রশ্ন রয়েই যায়। তাই আমি তোমায় বলছি, পুরনো কথাগুলো বলে এখন যা বলতে এসেছি সেটা একটু শুনো। পুরনো কথাগুলো মনে পড়লে গহনের শরীরটা কেমন যেন খারাপ হয়ে যায়, ভীষণ দুর্বল অনুভব করে।
এই যেমন এখন দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। চেয়ারের হাতলটা শক্ত করে ধরে খুব কষ্টে দাঁড়িয়ে থাকলো। গম্ভীর গলায় বলল, আমি অতীত কিংবা বর্তমান কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাইছি না। আপনাকে অসম্মান করারও কোনো ইচ্ছা আমার নেই। আমার মনে হয় আপনার এখন এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। তোমার মা খুব অসুস্থ কখন, ক্যান্সারের লাস্ট স্টেজে আছেন, কেমোথেরাপি চলছে, হায়াত তো আল্লাহর হাতে, কিন্তু ডাক্তার বলছেন খুব বেশি দিন বাঁচবে না। কখন চমকে উঠে জামিল হোসেনের দিকে তাকে মৃদু কম্পিত গলায় বলল, বাঁচবে না? মৃত্যু তো সবার জন্য অনিবার্য, কিন্তু কবরের শারীরিক অবস্থা খুবই খারাপ। তোমার প্রতি করা অন্যায়ের অনুশোচনায় দিন দিন যেন আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। সে অপরাধবোধ ওকে কুরে কুরে খাচ্ছে। জানি না কতদিন আর আমার সঙ্গে থাকবে। ওর সব আবদারই আমি পূরণ করেছি। শেষ আমার থেকে একটা জিনিস চেয়েছে, তোমার সাথে একটা দেখা করতে চাই, একটু কথা বলতে চাই, নিজের অপরাধের জন্য ক্ষমা চাইতে চাই। সেজন্যই আজ তোমার কাছে আসা। আজ সকালে ফ্লাইটে দেশে এসেছি আমি। গহন কোনো উত্তর দিল না। নিধি গহনের দিকে তাকালো। গহনের চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছে যে গহনের সমস্যা হচ্ছে এই কথাগুলো শুনে। গহনের অস্বস্তি হচ্ছে, একটা অস্থিরতা কাজ করছে। এক হাতে চেয়ার শক্ত করে খামচে ধরেছে, অন্য হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। চেয়ারটার চোখ মুখের রং কেমন যেন বদলে গেছে। দিদি এগিয়ে গিয়ে গহনের বাহু ধরে বলল, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? শরীর খারাপ লাগছে? দেখি এদিকে আসুস্তা, আমার সাথে বসুন। দিদি গহনকে চেয়ারে বসালো। পানির গ্লাসটা এগিয়ে দিল, কিন্তু গহন খেলো না পানিটা। গহন চেয়ারের সাথে মাথাটা এলিয়ে দিল। নিধি বুঝলো যদি এই বিষয় নিয়ে আরো আলোচনা হয় তাহলে গহনের শরীরটা আরো বেশি খারাপ করবে। জামিল হোসেনের দিকে এগিয়ে এসে বলল, দেখুন গহন পুরনো কথাগুলো সহ্য করতে পারে না। পুরনো বিষয়গুলো ওর কাছে একটা ট্রমার মতন। অসুস্থ হয়ে পড়ে। আমি অনুরোধ করছি আপনাকে, দয়া করে ওনাকে আর এই কথাগুলো বলবেন না। জামিল হোসেন এবারে নিধিকে উদ্দেশ্য করে অনুরোধ স্বরে বলল, প্লিজ মা, তুমি একটু বোঝাও না গহনকে। ওর মা ভীষণই অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। সারাদিন শুধু গহনের কথা বলে। ওর সাথে একটা বার দেখা করতে চায়। একজন মৃত্যু পথযাত্রী মানুষের শেষে একটা আবদার পূরণ করবে না তোমরা? নিধি আগে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তারপরে আবারও জামিল হোসেনের দিকে তাকিয়ে বলল, আর উনি যে গহনকে মৃত্যুর দ্বারে রেখে চলে গিয়েছিলেন, উনি তো একবারও ভাবেননি ওনার ছেলের কথা। হ্যাঁ, আপনারা হয়তো এখন বলতেই পারেন যে পুরনো কথা আমি কেন তুলছি। তার কারণ গহন এখনো সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। কি ক্ষতি হতো বলুন তো গহনকে নিয়ে গেলে? গহনের শৈশব তো একটা বিভীষিকার মতন কেটেছে। সৎ মায়ের সঙ্গ কতটা ভয়ানক হতে পারে সেটা কি আপনাদের দুজনের আন্দাজে ছিল না? আপনার কথা বাদ দিলাম, কিন্তু ওনার নিজের মা কি করে চলে যেতে পারলেন? গহন নিজের বাড়িতে কি পরিবেশের মাঝে দিন কাটিয়েছে জানেন আপনারা? কথাগুলো বলতে বলতে শেষের দিকে দিদি একটু উত্তেজিত হয়ে পড়েছিল। কণ্ঠস্বর একটু জোরেই হলো। জামিল হোসেন তবুও রেগে গেলেন না। ফের নিধিকে বোঝানোর চেষ্টা করে বলেন, কবরের অপরাধ অনুধাবন করতে পারছে, এজন্যই তো আজ আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। আমি ওদের সম্পর্কটা একেবারে স্বাভাবিক করতে বলছি না, সাধারণ মা ছেলের মতন একসঙ্গে থাকতেও বলছি না। আমি শুধু তোমাদের কাছে এতটুকু অনুরোধ করছি যে একটা বার যেন গহন ওর মায়ের সাথে দেখা করে শুধু কথা বলে। আমি কি খুব বেশি কিছু আবদার করে ফেলেছি তুমি বলো? জামিল হোসেনের প্রশ্নের উত্তরটা নিধি এবারে দেওয়ার আগে গহন বলে উঠল, অন্যায় আবদার করে ফেলেছেন, খুব বেশি কিছু না। আপনি অসম্ভব কিছু আবদার করে ফেলছেন। কণ্ঠটা পেতে নিধি ঘাড় কাত করে পেছনে তাকালো। গহন উঠে এসে জামিল হোসেনকে উদ্দেশ্য করে বলল, আপনার স্ত্রীকে বলবে যে গহন ওনার ছেলে ছিল, সে গহন মারা গেছে। যেদিন উনি ওনার ছেলেকে ছেড়ে চলে গিয়েছেন সেদিনে ওনার ছেলে মারা গেছে। মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা থেকে প্রতিষ্ঠা বছর মাকে ছাড়া কাটিয়ে দেওয়ার যাত্রাটা মোটেই সহজ ছিল না আমার জন্য। যে ছেলের সঙ্গে উনি দেখা করার জন্য ছটফট করছেন সে ছেলে তার মায়ের চেহারাটা অবধি ভুলে গেছে। জামিল হোসেন আবার কিছু বলে উঠতে ধরলে গহন ওনাকে থামিয়ে দিয়ে বলল, দয়া করুন, ছেড়ে দিন আমাকে। যা ভুলে আমি সামনে এগোনোর চেষ্টা করছি আমাকে সেটা বলতে দিন। আমি চাই না ওনার কিছু হোক, উনি বেঁচে থাকুক। যে সুখের আশা উনি আমাকে মাঝ সমুদ্রে একা ফেলে রেখে চলে গিয়েছিলেন, ওনার সেই সুখ চিরস্থায়ী হোক। তবে দয়া করে আমাকে টানবেন না, আমিও তো মানুষ, তার কষ্টের ভার বইতে পারবো না। ঘরে একজন মাকে রেখে এসেছি যে দিনরাত কষ্ট দিয়েই যায়। এর মাঝে আবার আপনি এই অনুরোধ নিয়ে চলে এসেছেন। সবার এত অনুরোধ রাখতে গিয়ে আমি মানুষটা নিজেকে হারিয়ে ফেলেছি। এবারে মুক্তি দিন আমায়। সকাল থেকে কোথায় ছিলি? ফোনটা দিলে ফোন ধরিস না কেন? আর সামনে তোর বিয়ে, চেয়ারের কি অবস্থা করেছিস? সালমা বেগম এক নাগারে চিন্তাকে প্রশ্নগুলো করে গেলে, তবে চিন্তা নিরুদ্বেগ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে শুনে গেল সালমা বেগমের কথাগুলো। কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। এদিকে মেয়ের থেকে কোনো জবাব না পেয়ে সালমা বেগম এবারে রাগী গলায় বললেন, কথা কানে যায় না তোর? বিয়ের আগে কি ঢং শুরু করেছিস? তোর এইসব নাটক কিন্তু আমার সামনে চলবে না। এবারে সিনথিয়া মাথা তুলে তাকালো সালমা বেগমের দিকে। কণ্ঠ ভীষণ শান্ত, তবে সে শান্ত কণ্ঠে একটা অদ্ভুত জোর প্রয়োগ করে বলো, বিয়ে করবে না বলেছি তো তোমাকে।
আমার জীবনের সিদ্ধান্ত আমি নেব, বুঝতে পেরেছ? চিন্তার কথাটা বলার সঙ্গে সঙ্গে সালমা বেগম ওর দিকে তেড়ে এসে কষে একটা চড় মারলেন। রাগে হেসে হেসে বললেন, তোর জীবনের সিদ্ধান্ত আমি নেব, বুঝতে পেরেছিস? ওই বেকা চোর বাটফারকে বিয়ে করবি আর আমি মেনে নেব ভাবলি কি করে? শোন চিন্তিয়া, আমাকে খারাপ হতে বাধ্য করিস না। সালমা বেগমের কথাটা শুনে চিন্তা ব্যঙ্গাত্মক গলায় বলল, বাধ্য করার কি আছে? তুমি তো খারাপই, তুমি খারাপ, আমি খারাপ, সবাই খারাপ। হ্যাঁ, আমি খারাপ, কিন্তু কতটা খারাপ হতে পারি সেটা তুই জানিস না। এখন অব্দি আমার খারাপ রূপ দেখিসনি তুই। চিন্তা গা ছাড়া ভঙ্গিতে বলল, দেখিয়ে দাও, কিন্তু বিয়ে আমি করব না। কথাটা বলে চিন্তা ঘর থেকে বেরিয়ে গেল। সালমা বেগম শুধু অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়ের যাওয়ার পথে। সবার গায়ে বোধ হয় নিধির হাওয়া লাগছে, সেজন্য আজকাল কেউ আর ওনার কথায় পাত্তা দিচ্ছে না, এমনকি ওনার নিজের ছেলে মেয়েও না। আবিদের বাড়ি থেকে যারার জন্য সম্বন্ধ এসেছে, কিন্তু ওই মেয়ে তো বিয়ের নামই শুনতে পাচ্ছে না। যখন শুনলো আবিদের বাড়ি থেকে সম্বন্ধ এসেছে, তখন তো আরো তেলে বেগুনে জল উঠছে। তো একটু বোঝা না ওকে গহন। জুবাইদার কথাটা শুনে গহন বেশ চিন্তার মাঝে পড়লো। সম্বন্ধ পাঠাবে এটা গহন জানে, গহনকে জানিয়ে করেছে আবিদ কাজটা। গহন তো আন্দাজ করতে পারছে যে যারা কেন বিয়ের নাম শুনতে পারে না, আবার কোন মুখ নিয়ে যারাকে বোঝাতে যাবে। এটা তো আঘাত করে আবার মলম লাগাতে যাওয়ার মতন ব্যাপার হয়ে গেল। গহনে এইসব ভাবনার মাঝে জুবাইদা আবারও বলে উঠলেন, তুই কথা না বলে দিদিকে নিয়ে একটু বাড়িতে আসিস, ও বুঝালে হয়তো বুঝবে। এবারে কথাটা ঠিক আছে, এটাই ঠিক হবে, দিদি বুঝালে ভালো হবে। জুবাইদার কথা সাজা নিয়ে বলো, আচ্ছা ঠিক আছে, আমি দিদিকে পাঠিয়ে দেব, এখন রাখছি। কথাটা বলে গন ফোনটা রাখতে ধরলে জুবাইদা ওকে থামতে বললেন। একটু সময় নিয়ে আমতামতা করে বললেন, ভাবি অসুস্থ, এই কথা জানার পরে তোর প্রতিক্রিয়াটা আমি জানতে চাই। একটু নড়াচড়ে উঠল গহন। নিজের ভেতরে তৈরি হওয়া অস্থিরতা বুঝতে দিতে চাইল না জুবাইদাকে। ফলস্বরূপ স্বাভাবিক গলায় বলার চেষ্টা করলো, একজন অসুস্থ মানুষের জন্য যা করা উচিত তাই করেছি। দোয়া করে উনি সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি। সামনের মাসে দেশে আসবে, ভাবি বাপের বাড়িতে যাবে, ওদের সাথে যোগাযোগ করার জন্য একবার দেখা করিস। সময় হবে না, সময় বের করতে হবে, বুঝতে পেরেছিস? এটা আমার অনুরোধ বা আদেশ, যাই বলিস না কেন তোকে রাখতে হবে। আমি তো বলছি না গিয়ে কলা জ্বরে ধরতে। অপরাধ তো তোর সৎমা কম করেনি, তাই না? তাও তো এখনো ওনার সাথে এক ছাদের নিচে থাকছিস। মা মা বলে ডাকিস, ভালোবাসিস, সম্মান করিস। তাহলে তোর নিজের মায়ের বেলা একটু ছাড় দিতে পারবি না কেন? আমি তোকে বলছি গহন, এখনো সময় আছে, একবার চেষ্টা করে দেখ। নয়তো যখন সেই মানুষটা পৃথিবীতে থাকবে না, তখন কিন্তু আফসোস হবে। গহন কোনো উত্তর দিল না। একটা দীর্ঘশ্বাস ফেললেন জুবাইদা। একটু বিরতি নিয়ে আরেকটা প্রশ্ন করতে মন চাইল তার গহনকে। ইচ্ছেটা দাবিয়ে রাখতে না পেরে প্রশ্নটা করেই ফেলেন, আচ্ছা গহন, আমি যদি তোর থেকে কখনো কিছু চাইতাম, তুই কি আমায় ফিরিয়ে দিতি? ধর আমি তোকে এমন কিছু করতে বললাম যেটা তোকে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে করতে হতো, কিন্তু আমি খুব শান্তি পেতাম তুই সেটা করলে, তাহলে কি তুই সেই কাজটা করতি? গহন অনুনয়ের স্বরে বলল, দয়া করা ফুফু, ওনার সাথে সম্পর্কটা ঠিক করে নিতে বলো না। আমি পারবো না, আমার কষ্ট হবে। ভাবির কথা বলছি না, আমি অন্য প্রসঙ্গে বলছি। তোর কোনো ক্ষতি হতো না আমার কথাটা মেনে নিলে। সাময়িক সময়ের জন্য হয়তো তোর আপত্তি থাকতো, কিন্তু ধীরে ধীরে হয়তো আমার সেই সিদ্ধান্তটা তোর ভালো লাগতো। বল না, আমি যদি তোর দুই হাত ধরে অনুরোধ করে কিছু চাইতাম, তুই আমায় ফিরিয়ে দিতি? গহন একটা লম্বা শ্বাস টেনে বলল, হয়তো পারতাম না, তোমায় খালি হাতে ফিরিয়ে দেওয়ার স্বার্থ আমার নেই, সেটা তুমিও খুব ভালো করেই জানো। গহনের উত্তরটা শুনে জুবেদা খিচে চোখ দুটো বন্ধ করে ফেললেন। খুব আফসোস হলো ওনার মেয়ের জন্য। মনে হলো কেন যে যারা ঠিক সময় ওনাকে বলেনি এই কথাটা। অবশ্য আফসোস করো আর কি হবে, যা ভাগ্যে ছিল না তা নিয়ে আফসোস করে কি হবে? রোজ রোজ অফিসে না এসে বাড়ি চলে গেলেই তো পারো। আমি বাধ্য হয়ে অফিসে থাকি আর তুমি স্বেচ্ছায় চলে আসো। কি যে করো না। আসলে বয়স কম তো, সেজন্য শরীরে আরাম বুঝে না। চেয়ারের সাথে এলিয়ে দেওয়া মাথাটা তুলে সোজা হয়ে বসে নিধি গহনের দিকে তাকিয়ে বলল, বাড়িতে তো আমার স্বামী নেই, অফিসে এলে তাও স্বামীর সাথে দুটো কথা বলতে পারি, চোখে দেখা দেখতে পারি, ইচ্ছে হলে দুটো চুমু খেতে পারি। বাড়িতে গেলে তো আর এসব হবে না। বাকি সব হলেও অফিসে চুমু খাওয়া হবে না। যাই হোক, এদিকে এসে তো চেয়ারটা নিয়ে ল্যাপটপ চালানো শেখায়, টুকটাক কিছু কাজ শেখো, ছোট ছোট দায়িত্ব নাও, তাহলে ধীরে ধীরে এমনিতে সবটা শিখে যাবে। গন কথাটা বলতি নিধি ওর দিকে একটু ঝুঁকে গিয়ে বলল, স্বামীর কোল থাকতে চেয়ারে বসতে যাবো কেন? গন জানে এই মেয়েটাকে এখন প্রশ্রয় দিলে আরো আজে বাজে কথা বলবে, কাজে মনোযোগ দেবে না। সেজন্য নিধির কথায় একটু হাসলো না, বরং গম্ভীর গলায় বলল, আজে বাজে কথা না বলে কাছে এসো। কাছে এলে নিজেকে সামলাতে পারবেন তো? অনুভূতিরা কিন্তু অবাধ্য হয়ে উঠবে, স্থান কাল ভুলে অসভ্য হয়ে উঠতে চাইবে আপনার হৃদয়। গণ বুঝলো গম্ভীর থেকে মেয়েটাকে সাহায্য করা যাবে না। ফলস্বরূপ নিজ নিধির দিকে ঝুঁকে এসে হাসকি গলায় বলল, এত উস্কানি দেওয়া ভালো না ম্যাডাম। আমার অসভ্যতামি কোন পর্যায় পর্যন্ত যেতে পারে তোমার কোনো ধারণা নেই। যদি সামলাতে পারো তবে উস্কানি দাও,
নয়তো সাবধান হয়ে যাও। থতমত খেলো নিধি। সত্যি সাবধান হয়ে গেল। ঠিকঠাক হয়ে বসে গম্ভীর গলায় বলল, খালি আজে বাজে কথা, কাজের সময় এত উল্টাপাল্টা কথা আমার ভালো লাগে না। দাঁড়ান, কাছে আসছি। কাজ শেখান আমায়। নিধি চেয়ার নিয়ে গিয়ে গহনের পাশে বসলো। গহন যেই না একটু ল্যাপটপ চালানো শেখাতে যাবে, অমনি নিধি ফোনটা বেজে উঠলো। বিরক্ত হয়ে ব্যাগের ভেতর থেকে ফোনটা বের করতে দেখলো নীলা কল করেছে। সঙ্গে সঙ্গে নিধির অভিব্যক্তি গম্ভীর হয়ে উঠলো। একবার ভাবলো রিসিভ করবে না ফোনটা, পরক্ষণে আবার ভাবলো যদি কোনো বিপদ হয়ে থাকে একটু ভাব নিয়ে না হয় কথা বলবে, কিন্তু কথা বলা উচিত। নিধি কথা বলল নীলার সাথে, জরুরি কোনো কথা না, এমনি খোঁজখবর নিলেন তিনি মেয়ের। নিধি খুব বেশিক্ষণ কথা বলে না ওনার সাথে, ওই 1.5 থেকে 2 মিনিট মতো কথা বলে তারপরে ব্যস্ততা থেকে ফোনটা কেটে দিল। ফোনটা কেটে গহনের দিকে তাকাতেই গহনকে কেমন যেন অন্যমনস্ক দেখালো। দিদি হালকা করে গহনের বাহু ধরে ঝাঁকিয়ে বলল, কি ভাবছেন? ধ্যান ভাগলো গহনের। পরক্ষণে আবার অন্যমনস্ক হয়ে বলল, তোমার কাছে তো তোমার মা আছে, সে নিজ থেকে তোমার খোঁজ খবর নিতে চাইছে, তবে তার প্রতি এত কঠোরতা কেন দেখাচ্ছ? আছে এই জন্য কি মূল্য বুঝছো না? ওহ, আমি মূল্য বুঝি, মা বাবার মূল্য আমি খুব ভালোভাবে বুঝি। তবে যে আমার সাথে অন্যায় করবে সে আমার কাছে অপরাধী, সে মা হোক, বাবা হোক কিংবা স্বামী। ক্ষমা কি করা যায় না? মা বাবা তো আমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেয়, তাই না? ছোটবেলায় কত বিরক্ত করি তাদের, মাঝে মাঝে তাদের দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু তবুও তো তারা আমাদের ভালোবাসে, ক্ষমা করে দেয়। তাহলে আমাদেরও কি মা বাবাকে ক্ষমা করে দেওয়া উচিত? গহনের শেষোক্ত বাক্যটা শুনে নিধি ভ্রু কুঁচকালো। গহনকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমার দিকে তাকান, দেখা করতে চান আপনার মায়ের সাথে, ক্ষমা করে দিতে চান? থতমত খেলো গহন। অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে বলল, আমি আমার মায়ের কথা বলিনি তো, তোমার মায়ের কথা বলেছিলাম। গহনা অন্যদিকে ঘুরিয়ে রাখা মুখটা নিধি আবারও নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, শুনুন, অনেক কথা ভেবে অনেক কষ্ট দিয়েছেন নিজেকে, এবার একটু নিজের মনের কথা শুনুন। ন্যায় অন্যায় ভুলে যান, কে কি অপরাধ করেছে সেটা ভুলে গিয়ে শুধু নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি দেখা করতে চান কিনা আপনার মায়ের সাথে। একটু নরম হলো গহন, পাল্টা নিধিকে জিজ্ঞেস করলো, তোমার কি মনে হয় দেখা করা উচিত? আপনি যা চাইবেন আমি তাতেই আপনার পাশে থাকবো। আমি শুধু চাই আপনি ভালো থাকুন। আমি চাই না ভবিষ্যতে গিয়ে কখনো আপনি নিজেকে অপরাধী পাবেন। আমি তো ভদ্রলোককে নিষেধ করেছিলাম তার কারণ আপনি চাইছিলেন না। আপনি চাইলে ঠিক আছে দেখা করতে যাব, কি এমন ব্যাপার? আপনার সৎ মায়ের সাথে যদি একই ছাদের নিচে থাকতে পারি, ওনার সাথে গিয়ে একবার দেখা করে আসতে পারবো না? গণ অস্থির হয়ে উঠল, নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারলো না। আবারও নিধিকে উদ্দেশ্য করে বলল, তুমি বলো কি করা উচিত? তুমি যা বলবে তাই করব। আমি সিদ্ধান্ত নিতে পারছি না নিধি। ঘৃণা করেন আপনার মাকে? নিধি প্রশ্নটা শুনে হঠাৎ করে গহন আবার কেমন যেন শান্ত হয়ে গেল। গহনের থেকে কোনো উত্তর না পেয়ে নিধি আবার সে একই প্রশ্নটা করলো গহনকে। এবারে গহন উত্তর দিল। নিধি দেখে তাকে নির্জীব গলায় বলল, ঘৃণা করি না, যতই হোক মা তো। ঘৃণা কি করে করি? সৎ মা এত কষ্ট দিল, আজব দিত, তাকে কখনো ঘৃণা করতে পারলাম না। আর সেখানে উনি তো আমার জন্মদাত্রী। তবে খুব কষ্ট জমা আছে আমার মনের মাঝে, অভিমান, অনেক অভিমান জমে আছে। ভুলতে পারি না সেসব। শুধু মনে হয় শেষবার আম্মু কথা দিয়ে গিয়েছিল যে ফিরবে, কিন্তু আর ফিরলো না কেন? ওই মিথ্যা আশ্বাসটা আমি ভুলতে পারি না। আমি তো অপেক্ষায় ছিলাম। ওনার অসুস্থতার কথা শুনে খারাপ লেগেছে ভীষণ। মানে ব্যাপারটা কেমন অদ্ভুত না যে মা মা মরে যাবে। কতই বা বয়স ওনার, তা আবার এমন কঠিন একটা রোগ ধরলো। আমার সাথে না থাকুক, তবু বেঁচে থাকুক, তাই না? মারা যাওয়ার কি দরকার? উনি যে সুখের আশায় চলে গিয়েছিলেন সে সুখটা ঠিক করে তো ভোগই করতে পারলেন না। কয় বছরই বা হয়েছে, এত তাড়াতাড়ি চলে যাবার মানতে খুব কষ্ট হচ্ছে নিধি। শেষের দিকে গহনের গলাটা ধরে এলো। নিধির বুঝতে আর বাকি রইল না যে গহনের মন আসলে কি চাইছে। শুধু কিছু অভিমান গহনকে বাধা দিচ্ছে। পুরনো সেই ক্ষতগুলো বারবার ওদের মা ছেলে সামনে দেয়াল হয়ে দাঁড়াচ্ছে। হঠাৎ করে কিছু গুরুত্বপূর্ণ কাজে গহন দুদিনের জন্য শহরের বাইরে গেল। গহন নিজেও জানতো না যে এইভাবে হঠাৎ করে ওকে যেতে হবে কোনো আগাম প্রস্তুতি ছাড়াই। নিধির মনটাও তাই আজ ভীষণ খারাপ। বাড়িটাও কেমন যেন হয়ে গেছে। আগে তো তাও ঝগড়াঝাটি হতো, ভালো লাগতো, সারাক্ষণ বাড়ির পরিবেশটা মেতে থাকতো, একটা টান টান উত্তেজনা ভাব থাকতো, কিন্তু এখন তাও হয় না। নিধি সব থেকে বড় প্রতিপক্ষ সালমা বেগম তো শান্ত হয়ে গেছেন। নিধি তো ওনাকে বোঝাতে পারে না যে ওনার এই শান্ত পুরুপটা নিধি সহ্য হয় না। কষ্ট হয় ওনার সাথে ঝগড়া করতে না পারলে। নিধির বুকে ব্যথা হয়, কিন্তু উনি তো আর নিধিকে ভালোবাসেন না যে নিধির কষ্টগুলো বুঝবেন। এদিকে সালমা বেগম নিজের ঘরে মনমরা হয়ে বসে আছেন। শরীরটা ভীষণ খারাপ, ভীষণ ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, নিঃশ্বাস নিতে হালকা একটু কষ্ট হচ্ছে। গণ বাড়িতে না থাকার কারণে মনটা ওনারও খারাপ। যদি আজকাল আর গহনের সাথে তেমন একটা কথাবার্তা হয় না, দেখা সাক্ষাৎ খুব কম হয়, তাও গহন বাড়ি থাকলে ভালো লাগে। গহনকে ছাড়া থাকতে পারেন না তিনি।
সালমা বেগম তখন বিশ্রাম নিচ্ছেন। এরই মাঝে ঘরে সাবিত এলো। 5,000 টাকা দাও তো। সাবিতের কণ্ঠটা কানে যেতে সালমা বেগম চোখের উপর থেকে হাত সরে ছেলের দিকে তাকালেন। নিজেই কষ্ট করে উঠে বসে দুর্বল কণ্ঠে সাবিতকে উদ্দেশ্য করে বললেন, কেন? এত জবাবদিহি করতে সাবিতের ভীষণ বিরক্ত লাগে। বিরক্তের গলাতেই বলল, দিতে বলেছি, দাও। কেন? কি করবো এসব শুনে? তুমি কি করবে? বুঝবে না তুমি এসব? কিভাবে বুঝালে বুঝবো সেভাবে বুঝাও। আর তাছাড়া আমার কাছে এত টাকা নেই। আমার কাছে এখন কোনো টাকাই নেই। আমি তো নিজে গহনা থেকে টাকা নেই, আর এখনো বাড়িতে নেই। সালমা বেগমের কথাগুলো শুনতে সাবিতের মাথাটা এভাবে গরম হয়ে গেল। হিংস্র গলায় বলল, আরো সবকিছু ওর কাছে দিয়ে রাখো, আর 2 দিন পর পর ফকিন্নির মতন হাত পেতে টাকা চাও। শুনো, আমি ওর কাছে ভিক্ষা চাইতে পারবো না। তুমি না হয় ফকিন্নি ঘর থেকে এসেছিলে, সেজন্য তোমার ভিক্ষা চাওয়ার স্বভাব আছে, কিন্তু আমি ফকিন্নি ঘরের ছেলে না। আমার নিজের অংশ চাই। ছেলে থেকে অপমানজনক কথা শুনে সালমা বেগম খুবই কষ্ট পেলেন। ঠিক কতটা আঘাত পেলেন সেটা বলে বোঝাতে পারবেন না, তবে কষ্ট পেল তিনি কাঁদলেন না, বরং আলতো এসে সাবিতের দিকে তাকিয়ে বললেন, যে অপমানটা তুমি আমায় করলে, যদি আজ এখানে গহন থাকতো তবে তুমি ওর থেকে আর একটা টাকাও পেতে না। তোমার এই অপমানের উপযুক্ত জবাব দিয়ে দিত। তুমি আমার পেটের ছেলে হয়ে আমায় যে সম্মান দিতে জানো না, ও আমার সতীনের ছেলে হয়ে সে সম্মান দেয়। সাবিত খেকে উঠে বলল, তো ওর থেকে গিয়ে সম্মান নাও। আমার এত সম্মান দেওয়ার ঠেকা পড়েনি। আমার টাকা চাই, বুঝতে পেরেছ? টাকা লাগবে। টাকা দেবে তো সম্মান পাবে, দেবে না তো কিচ্ছু পাবে না। তার মানে এখন মা ডাকটাও কি টাকা দিয়ে কিনে নিতে হবে? সাবিত নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ তাই বললাম তো, টাকা দেবে তো সব পাবে, টাকা দেবে না তো কোনো ভালো পাবে না। আমার অংশ আমার চাই। ওই বাচ্চাকে বলে দিও, আমার টাকার জন্য ওর গোলামি করব না, ওর সামনে গিয়ে লেজ নাড়াবো না। আমার অংশ যেন ভালো মানুষের বাচ্চার মতো চুপচাপ দিয়ে দেয়, আর যদি ভালো মতো না দেয় তবে ওই বাইন থেকে কিভাবে টাকা বের করে নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। কথাগুলো বলে সাবিত বেরিয়ে গেল ঘর থেকে। অবাক করা বিষয় হলো, সালমা বেগম এখনো কাঁদছেন না। ছেলে তাকে নোংরা নোংরা কথা শুনে গেল, কত কঠিন বাক্য বলে গেল, কিন্তু তারপরে তিনি কাঁদছেন না। আসলে সালমা বেগমের বাকি ছেলে মেয়ে ওনাকে অবহেলা করলে ওনার খুব একটা কষ্ট হয় না। তিনি হয়তো নিজেও এই ব্যাপারটা খুব ভালো করে জানেন যে উনি ওনার ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষার মাঝে মাকে সম্মান করার বিষয়টা উল্লেখই নেই। কিন্তু গহনের শিক্ষা আলাদা। গহন সম্মান করতে জানে, ভালোবাসতে জানে, সেজন্যই তো গহনের থেকে কিঞ্চিত পরিমাণ অসম্মান পেল কষ্টে বুক ফেটে কান্না আসে। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, আর গল্প সম্পর্কে কোনো মতামত জানা থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্পে পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।